কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে আমরা শুরু করি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ ভাইয়া শুরু করেন। আচ্ছা আমি আবারও রিকোয়েস্ট করতেছি, যাদের গরু মুরগি ভিতরে আছে মানে বাইরে আছে তারা গরু মুরগি ভিতরে নিয়ে নেন। হ্যাঁ, অনেক সাউন্ড আসতেছে। হ্যালো। জি স্যার। আচ্ছা, গত ক্লাসের উপর কি কারো কোনো সমস্যা আছে বা জিজ্ঞাসা আছে? না স্যার। আচ্ছা স্যার আবার আসছে। আচ্ছা, আপনি কে? অর্পিতা বিশ্বাস নাকি নিপা মোনালিসা? সোনিয়া স্যার। স্যার আমি না। আচ্ছা সোনিয়া আক্তার, জি বলেন আপনার সমস্যাটা কি? স্যার ওই যে শয়ত আর থটা যে বলছিলেন যে স্থান আর অবস্থান এইটার ক্ষেত্রে আমার প্রবলেম আছে, আমি এটা বুঝিনি। বুঝি না, আরেকবার যদি বলতেন। শয়ত আর শয়থ। আচ্ছা, শয়ত এবং কি শয়থ, এই যে শয়ত এবং কি শয়থ, বুঝতে পারছেন? যদি আপনার কি বুঝায়, অবস্থান যদি বুঝায় তাহলে শুধুমাত্র কি হবে, শয়থ হবে। আর যদি অবস্থান না বুঝায় তাহলে হবে কি শয়থ। বুঝছেন? হ্যাঁ, ঠিক একই রকম ভাবে গত ক্লাসের উদাহরণের মতোই আমি এখানে উপস্থিত, আমি এখানে কি উপস্থিত, আরেকটা দিলেন মনে করেন যে কি উপস্থিত। তো আমি যে এই যে এখানে উপস্থিত, আমার অবস্থান কি বুঝাইছে না বুঝাই নাই? বুঝাইছে। বুঝাইছে। তাহলে বলেন দন্তস্বয় ত হবে না দন্তস্বয় থ হবে? বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আবার মনে করেন যে পড়াটা আমার মুখস্থ, পড়াটা আমার কোথায়? মুখস্থ। মুখস্থ, মুখস্থ আছে মুখস্থ আছে, তাহলে পড়াটা আমার কোথায় অবস্থিত? মুখে অবস্থিত। মুখে অবস্থিত। অবস্থান কি বুঝাইছে না বুঝায় নাই? বুঝাইছে অবস্থা। বুঝাইছে। তাহলে যদি অবস্থান যদি বুঝায় তাহলে দন্তস্বয় ত হবে না দন্তস্বয় থ হবে? দন্তস্বয় ত হবে। আচ্ছা, আমাদের পার্টিসিপেন্ট বাড়ছে, আমি আর কিছুক্ষণ সময় বলি। আরো কি গত ক্লাসের উপর কারো কোনো সমস্যা ছিল? ভাইয়া ভাইয়া সেই দিনের লেকচারে আমাদের ঐক্যতান ছিল, সেটা তো আমাদের পড়ানো হয়নি। জি জি জি, ঐকতান আমরা পড়াইনি, ঠিক আছে। ঐকতানটা আপনাদের মেডিকেলের জন্য বা বেশি এটা গুরুত্বপূর্ণ না। আপনারা যদি অ্যানালাইসিস করেন তাহলে আপনারা দেখবেন কবিতা থেকে আপনাদের কোশ্চেন খুবই কম আসে, বুঝতে পারছেন? আর যদি আপনারা চান তাহলে হচ্ছে আমি ঐকতান পড়াই দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা বাদে কি অন্য কোনো সমস্যা আছে মানে গ্রামারের দিক থেকে? না ভাইয়া আমার প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে কেউ দুই একজন যদি পারেন তাহলে হচ্ছে ভিডিওটা অন করে রাখেন আই কন্টাক্টের জন্য। হ্যাঁ, আচ্ছা সবাই খাতা বের করেন, খাতার উপরে কোনায় লেখেন লেকচার 3। আজকে আপনাদের লেকচার 3 হচ্ছে। হ্যাঁ, খাতার উপরে লেখেন। সবাই একটু টপিক গুলো লিখে নেন। আজকের টপিক হলো শব্দ, শব্দের শ্রেণী বিভাগ, তারপরে হচ্ছে সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, তারপরে হচ্ছে গিয়ে কি বিপরীতার্থ শব্দ, তারপর হচ্ছে আমার পথ চাষার দুঃখ, আচ্ছা চাষার দুঃখ,
এটা তো আমাদের লেকচার প্ল্যানিং আছে। আচ্ছা, পাইছেন? জি ভাইয়া। আচ্ছা, সবাই কি শুনতে পারতেছেন তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, মাসুদ ভাই আরেকটা পেন দিলে ভালো হয় আর কি, এটা একটু কালি কম। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কি দুইটাই হচ্ছে কি আমাদের গদ্য, হ্যাঁ, এগুলো তো বোর্ডে লিখলে আপনার উঠে, এই জন্য বললাম। ভাইয়া আপনার লিখছিলাম কথা তো। ক্লিয়ার শোনা যাচ্ছে না, আস্তে আস্তে আসতেছে। আচ্ছা, আস্তে 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 আপনাদের নেটের কারণে আর কি, হ্যাঁ। আমরা তো আচ্ছা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমাদের আজকে যে আলোচ্য বিষয় হলো আমার পথ এবং চাষার দুঃখ। আমার পথ কে রচনা করছে? হ্যালো, আমার পথ লেখেন, আমার পথ কাজী নজরুল ইসলাম। আমার পথ কাজী নজরুল ইসলাম। আমার পথ কাজী নজরুল ইসলাম। আপনারা সবাই যখন বই খুলবেন তখন যাই দেখবেন যে আমার পথের কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করছে 1899 সালে। কত সালে? 1899 সালে। 1899 সালে। তাহলে কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করছে। ঠিক একই রকম আমরা যখন এই পৃথিবীতে এক স্থান আছে জীবনানন্দ দাশ পড়ব, জীবনানন্দ দাশও 1899 সালে জন্মগ্রহণ করছে। উনিও তাহলে যখন 1899 1899 সাল যখন আমাদের প্রশ্নটা আসবে, তখন এজ এ শিক্ষার্থী হিসেবে বা এজ এ সচেতন শিক্ষার্থী হিসেবে আমাদের মাথায় কি ঘুরবে? কয়জন সাহিত্যিক জন্মগ্রহণ করছে? দুইজন। দুইজন সাহিত্যিক জন্মগ্রহণ করছে। একজন হলো কাজী নজরুল ইসলাম, আরেকজন হলো কে? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। আচ্ছা, যখন 1976 সাল, মানে কাজী নজরুল ইসলাম মারা গেছে 1976 সালে। কত সালে মারা গেছে? 1976 সাল। আচ্ছা, যার বাসায় শোষ আওয়াজ হচ্ছে সে একটু মিউট করে রাখেন। যার এখানে শোষ আওয়াজ হচ্ছে মিউট করে রাখেন। ভাইয়া একটু জোরে কথা বলেন। আচ্ছা, তো দেখেন এই যে 1976 সালে সে মারা গেছে, তাহলে যখন 1976 সাল আসবে তখন আমরা দেখবো কি 1976 সালে কাজী নজরুল ইসলাম মারা গেছে। আবার 1976 সালে মারা গেছে জসিমউদ্দিন। কে মারা গেছে? জসিমউদ্দিন। পল্লী কবি জসিমউদ্দিন। তাইলে যখন 1976 সাল আসবে তখন আসবে কি কাজী নজরুল ইসলাম এবং জসিমউদ্দিন। কাজী নজরুল ইসলাম এবং কে? জসিমউদ্দিন। জসিমউদ্দিন। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো কাজী নজরুল ইসলাম একজন, মানে আমি সবচেয়ে বেশি কাজী নজরুল ইসলামের ভক্ত আর কি, হ্যাঁ। কেন কাজী নজরুল ইসলামের ভক্ত? যে কাজী নজরুল ইসলাম হলো তার প্রত্যেকটা কবিতায় আপনার কি হয়েছে, বা প্রত্যেকটা সাহিত্যে সে কি করছে, যে তার মনে যে সত্তা বা বিদ্রোহিতা বা অন্যায়ের বিরুদ্ধে যার যে একটা সোচ্চার অবস্থান সেটা পাইছে। আপনি রবীন্দ্রনাথের কাছে যান, মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি পছন্দ হলো রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আহমেদ, এরা হইলো কি তাদের পছন্দ। কিন্তু দেখেন রবীন্দ্রনাথের কোন একটা কবিতার ভিতরে সে অন্যায়ের প্রতিবাদে এত সোচ্চার হয়েছে, যেটা কিনা আমার পথ প্রবন্ধের ভিতরে সে সোচ্চার হয়েছে? হয়েছে কোনটার ভিতরে? না স্যার। না স্যার। এজন্য আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হইলো কে? আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো কাজী নজরুল ইসলাম। তো সে কি বলছে? বলছে, আমি শুরু করিবার পূর্বে সালাম জানাই এবং নমস্কার জানাই আমার সত্যকে। কাকে সালাম জানাই এবং নমস্কার জানাই? সত্যকে। আমার সত্যকে। বলছে আমাকে পথ দেখাবে কে? আমার সত্য। আমার পথ দেখাবে কে? আমার সত্য। আমার পথ দেখাবে কে? আমার সত্য। আমার সত্য পথ দেখাবে। বলছে তাই হচ্ছে কে কেউ যে বলছে রাজ ভয় এবং লোক ভয় ভিন্ন অন্য কোন ভয় আমার এ পথ থেকে বিপথে নিতে পারবে না। তাহলে রাজ ভয় এবং লোক ভয় ভিন্ন এ পথ থেকে কি নিতে পারবে না? বিপথে নিতে পারবে না। বিপথে নিতে পারবে না। মানে জিনিসটা কি? জিনিসটা বুঝুন হয়েছে? এইসব লাইনগুলো কি দাগাবো? জি, এইসব লাইনগুলো কি দাগাবো? হ্যাঁ, আমি আপনাদেরকে বলি কেন, আমি আপনাদের বলি হচ্ছে কারণ আপনাদের সামনে অবশ্যই হচ্ছে গিয়ে কি যে আছে, বই আছে, এই লাইনগুলো আপনি কি একটু দাগ দিবেন, বুঝছেন? আমি আপনাদেরকে এজন্যই কিন্তু বলি, নাহলে অন্য কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে রাজ ভয় এবং লোক ভয় ভিন্ন অন্য কোনো ভয় আমাকে কি করতে পারবে না? বিপদ করতে পারবে না। তাহলে রাজ ভয় মানে কি? রাজ ভয় মানে হলো, দেখেন আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি না কেন? যে যদি সরকার আমার ধরে নিয়ে যায়, পুলিশ আমার যদি পিঠায়,
মানে আমি যদি মনে করেন যে পিটানির পরে যদি মনে করেন যে বলে যে সরকার মানে এলাকার মানুষ যদি আমাকে খারাপ বলে, এজন্য আমরা অনেক কিছু করতে পারি না। কিন্তু কাজী নজরুল ইসলাম তারিফ আস্তে রাজি ক্যাডারে। আচ্ছা, তাহলে কাজী নজরুল ইসলাম কি করছে? কাজী নজরুল ইসলাম এই যে যে তার প্রবন্ধের ভিতরে সে কি করছে যে সকল প্রকার ভয়ের ঊর্ধ্বে যেয়া সে কি করছে যে আপনার আমার সত্যটা প্রকাশ করার সে চেষ্টা করছে। বলছে যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়, যার ভিতরে ভয় সে বাইরে কি পায়? ভয় পায়। ভয় পায়। বলছে যার মনে মিথ্যা সেই কি, তার মনে মিথ্যা সেই হচ্ছে কি মিথ্যাকে ভয় পায়। রাজিয়া সুলতানা মেসেজ দেওয়া বন্ধ করেন, আগে হচ্ছে পড়েন। হ্যাঁ দেখেন, বলছে যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় পায়। যার মনে মিথ্যা সেই কাকে ভয় পায়? মিথ্যাকে। মিথ্যাকে ভয় পায়। বলছে আমি হইলাম এই অভিশাপ রথের সারথি। আমি এই অভিশাপ রথের কি সারথি। সারথি। তাহলে এখন প্রশ্ন হলো যে ভাই সে সত্য প্রকাশ করলে অভিশাপ রথের সারথি কিভাবে হইতে পারে? অভিশাপ রথের সারথি এইভাবে হইতে পারে যে সবসময় যে আমাদের এলাকায় গাজীপুরে একটা কথা বলে যে উচিত কথায় মুর্শিদ বেজার, গরম বাতে বিলাই বেজার, একটা লাইন আছে না? জি স্যার। সব সময় কি করা যায় না, সত্য কথা বলা যায় না। তাই বলছে এই যে যে সত্য কথা যে আমি বলবো, এই সত্য কথা বলতে যে আমি অনেক সময় মানুষের কি হব, বিষাদগার হব। সে বিষাদগার হলো সে একটা যে রথ আছে সেই রথটা পরিচালনা করব, সে সারথিটাকে আমি, সে সারথিটাকে আমি। আমি। আচ্ছা ঠিক আছে। তো গেল, তো গেলার পর যাওয়ার পরে মনে মনে পৃষ্ঠা উল্টায় আপনি গিয়ে দেখবেন যে বলছে যে সত্য কথায় অভিনয় থাকে। সত্য কথায় কি থাকে? অভিনয় থাকে। অভিনয় মানে কি যে মনে করেন যে হচ্ছে গিয়ে কি মুহিত ভাইয়ের ক্লাসটা আপনাদের পছন্দ হচ্ছে না, তো এখন ডিরেক্টলি যখন আপনারা বলবেন তাহলে আপনারা অনেকে মনে করতে পারেন যে মুহিত ভাই রাগ করবে, বা হচ্ছে মুহিত ভাই মন খারাপ করতে পারে, বা মুহিত ভাই হচ্ছে গিয়ে কি অভিশাপ দিতে পারে। কিন্তু আপনারা ইনডিরেক্টলি যে কি বলবেন, মাসুদ ভাইরে যে বলবেন। কিন্তু কাজী নজরুল ইসলাম এরকম ছিল না। কাজী নজরুল ইসলাম যে তোর ক্লাস ভালো লাগে না, তোর ক্লাস করবো না, কমো যে তুই চলে যা। বুঝতে পারছেন? তাহলে সত্য কথায় কি বিনয় থাকে নাকি অভিনয় থাকে? অভিনয় থাকে। সত্য কথায় অভিনয় থাকে। সত্য কথায় কি থাকে? অভিনয়। অভিনয় থাকে। তারপরের প্যারাটা মনে মনে পৃষ্ঠা উল্টায়া প্রথম প্যারার দ্বিতীয় প্যারাটা আমাদের কি বলছে যে দ্বিতীয় প্যারার ভিতরে আমাদের বলছে যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো পরাবলম্বন। সবচেয়ে বড় সমস্যা কি? পরাবলম্বন। লাইনটা দেখেন, পরাবলম্বন মানে কি? পর যুক্ত অবলম্বন। পর যুক্ত কি? অবলম্বন। মানে পর যুক্ত অবলম্বন মানে কি? যে পরের উপর আমি নির্ভরশীল। পরের উপর আমি কি? নির্ভরশীল। নির্ভরশীল। যে নির্ভরশীল কিরকম? যে বলছে সে একটা উদাহরণ দিছে যে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় নেতা মহাত্মা গান্ধী বলছিল যে আমি আছি। মহাত্মা গান্ধী বলছিল কি? আমি আছি। আমি আছি। ভাই আমাদের কর্নিয়ার ডিপ্লোমা নার্সিং গ্রুপে অ্যাড কইেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি অ্যাড করতে পারেন আমার কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন তারপরে কি বলছে যে এই যে যে মহাত্মা গান্ধী বলছে যে আমি আছি। দেখেন 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বলছিল যে হচ্ছে গিয়ে কি আমি দেশ স্বাধীন করব। হ্যালো, এই যে যে না, বড় বলে বড় নাই। নেতারা আছে তারা কি বলছিল যে আমি দেশ স্বাধীন করব। স্বাধীন কে করছে? আমরা। বলছে ভারতবর্ষ 200 বছর লাগছে কেন শাসন করতে, বা হচ্ছে গিয়ে কি যে আমাদের কি যেন কয় স্বাধীন হতে এত সময় লাগছে কেন? কারণ আমরা মহাত্মা গান্ধীর কথাটাকে ভুল বুঝছি। আমরা মনে করছি যে গান্ধীজি আছেন। কে আছেন? গান্ধীজি আছেন। একটা আছে মানে হচ্ছে কি একটা প্রবাদ বাক্য আছে বা হচ্ছে কি লোকশ্রুতি আছে যে মাত্র 34 জন মানুষ এই ইংরেজরা সর্বপ্রথম কি করছিল, ভারতবর্ষে আসছিল এবং কি ভারতবর্ষটা তারা 200 বছর শাসন করছে। বলছে যে ভারতবর্ষের মানুষ যদি একটা করে নুড়ি পাথর যদি ঢিলা মারতো তাহলে নাকি ইংরেজদের খুঁজে পাওয়া গেল নাইলে কোনোদিন। তাইলে দেখেন আমরা শুধুমাত্র কি করতে পারি নাই, নিজের সত্যটা বা পরালম্বনটা আমরা কি করছি, অবলম্বন করছি, এজন্য আমরা স্বাধীন হইতে পারিনি। তারপরের প্যারায় কাজী নজরুল ইসলাম কি বলছে? তারপরের প্যারায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছে যে আমাদের এই সমাজ ব্যবস্থাটা হচ্ছে ঘুণে ধরা। সমাজ ব্যবস্থাটা কি? ঘুণে ধরা। ঘুণে ধরা।
বলছে আমাদের এই ঘূর্ণেচড়া সমাজ ব্যবস্থাকে উপড়ায়া ফেলে নতুন করে ভিত গড়তে হবে। নতুন করে কি গড়তে হবে? ইট করতে হবে। ভিত। নতুন করে ভিত গড়তে হবে। তাহলে উপরে ফেলে দেওয়া কেন? তো ধরেন আপনার বাড়িতে বা আমার বাড়িতে একটা চালা ঘর আছে, তো আমার এখন একটা টাকা পয়সা হয়েছে, আমি চালা ঘরের উপর 2 তলা একটা বাড়ি দিব। এখন কি চালা ঘরটা না ভেঙে কি আমি বাড়ি দিতে পারবো? না। নতুন করে কি বাসা করতে পারবো? তাহলে বলছে যে আমাদের এই যে যে একটা সমাজ ব্যবস্থা, এই সমাজ এই সমাজ ব্যবস্থার কারণে আমাদের কি হয়েছে যে এই যে ঘূর্ণিঝড় সমাজ ব্যবস্থাকে মূল উৎপাটন করে নতুন করে সমাজ ব্যবস্থা গড়তে হবে। নতুন করে কি করতে হবে? সমাজ 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 ব্যবস্থা ব্যবস্থা। করতে হবে। তারপর কাজী নজরুল ইসলাম বলছে যে আমি একটা অগ্নির ঝান্ডা নিয়ে বের হলাম। কি ঝান্ডা নিয়ে বের হলাম? অগ্নির ঝান্ডা। অগ্নি ঝান্ডা। ঝান্ডা মানে হচ্ছে পতাকা, আর অগ্নি মানে কি আগুন। তাহলে বলছে তার আগুন। পতাকার ভিতরে কি আগুন থাকবে? না, তার পতাকার ভিতরে আগুন থাকবে না। না। সে বলছে যে আগুন যেরকম, যেমন ওই যে বলা আছে, আপনারা সায়েন্সে পড়েন, আপনারা আমার থেকে ভালো জানেন, আগুনে বা তেলে যদি ভাজা হয় তখন বিষও কিন্তু পানি হয়ে যায় নাকি? জি ভাইয়া। আচ্ছা, জেসি মনি, হ্যাঁ ক্লাস রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, তো বলছে যে এই যে যখন বলছে যে আগুন যেরকম সমাজের বা হচ্ছে কি সকল প্রকার দূষণ রোধ করে বা সকল প্রকার জার্ম ফ্রি করে, বলছে ঠিক একই রকম ভাবে আমি সমাজে একটা আগুনের ঝান্ডা নিয়ে বের হব, যাতে করে সমাজের সকল প্রকার বিশৃঙ্খলা দূর হয়ে যায়। সমাজের সকল প্রকার বিশৃঙ্খলা কি হয়ে যায়? দূর হয়ে যায়। দূর হয়ে যায়। আচ্ছা, তারপরে লাইনটা কি বলছে? বলছে আমার এই পথ চলার মূল কারণটা হলো সমাজের উঁচু নিচু, ধনী গরিব এবং হিন্দু মুসলিম মিলনের অন্তরায় খুঁজে বের করা। হিন্দু মুসলিম মিলনের কি খুঁজে বের করা? অন্তরায়। অন্তরায় খুঁজে বের করা। অন্তরা মানে কি? অন্তরা মানে হচ্ছে বাধা, যে হিন্দু এবং মুসলিমরা কেন চলতে পারতেছে না। তো আমি মনে করি এই যে দেখেন, এটা হচ্ছে কি একটা অসাম্প্রদায়িকতার প্রতীক। অসাম্প্রদায়িকতার প্রতীক কি? আমি মনে হয় দেখলাম অর্পিতা বিশ্বাস নামে মনে হয় একজন আমরা আছি, অর্পিতা বিশ্বাস। জি স্যার। আচ্ছা, এই অর্পিতা বিশ্বাসের কয়েকদিন আগে দুর্গাপূজা গেছে বা লক্ষ্মী পূজা গেছে, করোনার কারণে আমরা পূজা মণ্ডপে যেতে পারি নাই বা হচ্ছে গিয়ে আমরা অভিবাদন জানাইতে পারি নাই। কিন্তু অর্পিতা বিশ্বাস বলেন, আমরা যারা মুসলমান আছি তারা আপনাদের সাথে বা মুসলমান বান্ধবীর সাথে আপনি খুব ভালোভাবে মিশতে পারেন না? জি স্যার। জি, এই যে যে দেখেন, এটা হচ্ছে কি অসাম্প্রদায়িকতা। কিন্তু আগেকার দিনে মানুষের মাঝে একটা গোড়া গোড়া মানে হচ্ছে কি মুসলিমবাদিত্ব বা গোড়া হিন্দুবাদিত্ব ছিল। কিরকম? যে আপনি যখন যাই দেখবেন, আপনি রাজা রামমোহন রায়ের কথা শুনতে পারবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা শুনতে পারবেন, ডি রোজিওর কথা শুনতে পারবেন, আপনি হচ্ছে গিয়ে কি সরি অনেক রবীন্দ্রনাথ ঠাকুরের কথা শুনতে পারবেন। কিন্তু আপনি যে দেখবেন মুসলিম সাহিত্য খুঁজে পাবেন মীর মোশাররফ হোসেন বা আলাউল, এই যে যে কবিত্রিকা। মানে আগেকার দিনে আমরা যারা মুসলমান ছিলাম তারা মনে করতাম কি যে শিক্ষা অবলম্বন করলে বা শিক্ষা গ্রহণ করলে বুঝি আমরা খ্রিস্টান হয়ে যাব। আর আমরা তখন কি করতাম, কোন একটা সনাতন ধর্মাবলম্বী বা আমাদের বিরোধী কোনো টিচারের কাছে আমরা পড়তে যেতাম না। এই যে দেখেন আমাদের মাঝে কি একটা গোড়া হিন্দুত্ববাদ না, বা সরি কি গোড়া মুসলিমবাদ না? তারপরে দেখেন এই যে গোড়া হিন্দুবাদ বা গোড়া মুসলিমবাদের জন্য 1947 সালে যখন দেশভাগ হয়েছে, প্রায় কয়েক লক্ষ মানুষ সনাতন ধর্মাবলম্বীরা আমাদের মারছে, আমরা সনাতন ধর্মাবলম্বীরা মারছি। কিন্তু যদি আমাদের মাঝে এই অসাম্প্রদায়িকতা যদি থাকতো, তাহলে বলেন আমরা কি কোনোদিন সনাতন ধর্মাবলম্বী বা বিরোধী ধর্মাবলম্বীকে মারতে পারতাম? না স্যার। আচ্ছা, তাহলে কি করতে হবে? এই যে যে কাজী নজরুল ইসলাম বলছে যে আমার এই যে ইটা আছে, মানে আমার যে কাজটা আছে, এই কাজটা হলো হিন্দু এবং মুসলিম মিলনের অন্তরায় খুঁজে বের করা। যে হচ্ছে কি কেন তারা মিল হতে পারছে না, কেন তারা কি হতে পারছে না? মিল হতে পারছে না। মিল হতে পারছে না। সবাইকে আমরা বুঝতে পারছি এই যে আমার পথ? জি স্যার। আচ্ছা ঠিক জি আছে, স্যার। তাহলে আমার পথের এই আমার দুটো একটু বুঝলাম। লাইন, জি 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 বলেন, কার লাইন সমস্যা? একটা লাইন আছে প্রথম দিকে, যে যে পথ, আপনি যদি একটু ভিডিওটা অন করে পরে একটু বলতেন তাহলে আপনারা দেখতাম, দেখে হচ্ছে আই আমার কন্টাক্ট ভিডিও বলেন। অন আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে বলেন। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথে আমার বিপদ নয়। এই আচ্ছা লাইন। ঠিক আছে, বলছে যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ভিন্ন। এখানে এই যে বুঝেছে, এই যে যে ভিন্ন, এটা নাম হচ্ছে উজ্জ ক্রিয়া। মানে যে পথ আমার সত্য বিরোধী সে পথ ভিন্ন, অন্য কোনো পথই আমার বিপদ নয়। মানে আমি যে এই যে রাস্তা চলবো একমাত্র সত্যটা বাদে আর সকল পথই আমি কি করব? গ্রহণ করব। মানে কি মিথ্যাবাদে সত্যের কি করতে পারবো না, আমি সত্যের বিপক্ষে গ্রহণ করতে পারবো না। বুঝতে পারছেন? মানে কি
যেটা সত্য সেটা আমি বলবোই, সেটা তুমি সমাজের উচ্চপতি হও বা দেশের শাসক ব্যবস্থা হও বা আমার বড় হও বা সবকিছু হও। বুঝতে পারছেন? যে প্রশ্নটা করছেন সে কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কি করতে হবে যে সে শুধুমাত্র সত্যটাই বলবে। সে শুধুমাত্র কি বলবে? সত্যটাই বলে, সত্য ছাড়া সে কখনো অন্য পথের দিকে চলবে না। সে এখানে কিন্তু একটা লাইন আছে, এই লাইনটা দেখেন, ওই লাইনের পরেই আমি বোধ করি এই লাইনটা আছে। লাইনটা হচ্ছে এরকম যে আমি কারো কথাই বেদ বাক্য হিসেবে মেনে নেব না যতক্ষণ পর্যন্ত আমি প্রমাণ না পাবো। এই লাইনটা মনে হয় আছে, আপনি একটু দেখে নেন, আমার সামনে বই নেই তো, আমি শুধুমাত্র মেমোরি থেকে বলতেছি। তাহলে দেখেন সে বলছে কি, আমি একটা কথা বললাম, আমি মোহিত একটা কথা বললাম, বা আপনি নুসরাত ফারিয়া নুসরাত একটা কথা বললেন, নিপা মোনালিসা একটা কথা বললেন, অর্পিতা বিশ্বাস একটা কথা বললেন, সে কারো কথাই মানবে না। কেন মানবে না? যতক্ষণ পর্যন্ত সে প্রমাণ দিতে না পারবে। যতক্ষণ পর্যন্ত কি দিতে না পারবে? প্রমাণ। প্রমাণ দিতে পারবে। ঠিক একই রকম ভাবে এই যে দেখেন আমার ক্লাসটা, আমি কি বলি যে আমার ক্লাসে যা যা আমি পড়াবো তা পড়ানোর পরে আপনারা কি করবেন, বাসায় যা যেই বই আছে ওই বই থেকে আপনি প্র্যাকটিস করবেন। যদি আপনি অনুশীলন করেন তখন দেখবেন কি আপনার কি হয়েছে, অনেক প্রশ্ন বের হয়েছে। সবাই কি বুঝতে পারতেছেন? আরে সুবর্ণ ইসলামরে অনেকদিন পরে দেখলাম। ওয়েলকাম টু বাংলাদেশ। দুলাভাই খালি সুবর্ণ ইসলামকে চিনে, শালিরাতে চিনে না। দুলাভাই কেডা? তার ছেঁকা খাইছিলাম যে। আমরা হচ্ছে মানে মজাটা একটু পরে করি। ওর সুবর্ণা ইসলামের বাসা কি নরসিংদী নাকি? ওই যে লুঙ্গি দেওয়ার কথা না স্যার? ও সুবর্ণ ইসলাম তো লুঙ্গি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ, এটা হচ্ছে পরে আমরা মজা করি। আচ্ছা মানে এটা শেষ করি, সাহিত্যটা শেষ করি। আচ্ছা, তারপর দেখেন চাষার দুঃখ, রোকেয়া সাখাওয়াত হোসেন। চাষার দুঃখ কে লিখছে? রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন। প্লিজ এইটা দেখবেন, বানানটা দেখবেন, দুঃখ বলে নেই, চাষার দুঃখ বলছে। ঠিক আছে, চাষার দুঃখ, রোকেয়া সাখাওয়াত হোসেন। আচ্ছা, রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করছে 1900 কত সালে? 80 সালে। আচ্ছা ঠিক আছে, সে 1980 সাল না 1880 সালে জন্মগ্রহণ করছে, 1932 সালে মৃত্যুবরণ করছে। ঠিক আছে, 1880 সালের 9ই ডিসেম্বর সে জন্মগ্রহণ করছে। ঠিক আছে, রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে। রংপুর জেলার মিঠাপুকুর থানার কি গ্রামে? পায়রাবন্দ গ্রামে। পায়রাবন্দ। আমি আবারও বলতেছি, যাদের বাসায় যে চাল টাল মাপতেছে বা যাদের বাসায় হচ্ছে গরু মুরগি বাইরে আছে, সব ভিতরে দিয়ে তারপরে ক্লাসটা করি আমরা। সুবর্ণ ইসলামের বিয়ে তো মনে হইতেছে গ্যাঞ্জাম হইতেছে, সাউন্ডটা তরন্তে আইতেছে। না, এখানে কোনো সমস্যা নাই তো, কোনো মনে হইতেছে গ্যাঞ্জাম যে নাই। হচ্ছে কে যেন লুঙ্গি নিতে এলো, এরকম মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, তো এই যে যে চাষার দুঃখ আমরা বলছি রোকেয়া সাখাওয়াত হোসেন, সে রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বামী ছিল, আচ্ছা রোকেয়া সাখাওয়াত হোসেন স্বামী ছিল কে? রোকেয়া সাখাওয়াত স্বামী ছিল হচ্ছে কি একটা ডেপুটি ম্যাজিস্ট্রেট। কি ছিল? ডেপুটি ম্যাজিস্ট্রেট। আমাদের পুরো বইয়ের ভিতরে দুইজন স্বশিক্ষিত মহিলা আছে। দুইজন কে মহিলা আছে? স্বশিক্ষিত। আচ্ছা, স্বশিক্ষিত মানে কি? স্বশিক্ষিত মানে হলো যারা নিজে, কিনা, আমি শেষ করি, যারা কিনা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ করে নাই, যারা কিনা এই যে আমার আর আপনার মতো স্কুল কলেজের সার্টিফিকেট অর্জন করে নাই, তাদেরকে বলা হয় স্বশিক্ষিত। এক হলো রোকেয়া সাখাওয়াত হোসেন, দুই হলো সুফিয়া কামাল। আমাদের বইয়ের ভিতরে দুইজন স্বশিক্ষিত লোক আছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে কি মতিচোর, পদ্মাবতী, এই যে যে মানে কি যে ইগুলো আছে, সাহিত্যগুলো আছে, হ্যাঁ, সুলতানের স্বপ্ন, অবরোধবাসিনী, এই যে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, মাত্র কত বছর বয়সে? 16 বছর বয়সে তার বিয়ে হয়েছে নাকি? জি ভাইয়া। আচ্ছা, তো সুবর্ণ ইসলামের তো মনে হয় বিয়ের বয়স হয়ে গেছে না? স্যার পার হয়ে গেছে স্যার, বিয়ের বিয়ের বয়স পার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি সুবর্ণ ইসলামের কথা কেন বলতেছি, কারণ ওরেই দেখা যাচ্ছে ফারিয়া নুসরাতেরও বিয়ের বয়স হয়ে গেছে, 16 বছর পার হয়ে গেছে না? ফারিয়া নুসরাত আমগুই হয় না স্যার বিয়ের বয়স, আর সবারই হয়। তুই রিকশা চালা, তোর বাপে কালকেই বিয়ে করে দিব। এটা চালাই কে যায় বলে। আচ্ছা দেখেন, তো
তো এই যে যে চাষার দুঃখ বলছে 150 বছর পূর্বে আমরা অনেক অসভ্য ছিলাম। কয় শত বছর পূর্বে? 150 বছর পূর্বে। বলছে তখন আমাদের মেট্রো রেল ছিল না, তখন আমাদের ট্রাম ছিল না, তখন আমাদের ট্রেন ছিল না, তখন আমাদের কিচ্ছু ছিল না। তাই আমরা ভারতবর্ষের মানুষ অসভ্য ছিলাম। বলছে এখন আমাদের শিক্ষা এবং ঐশ্বর্য রাখিবার স্থান নাই। কি রাখিবার স্থান নাই? শিক্ষা এবং ঐশ্বর্য রাখিবার স্থান নাই। বলছে এখন আমাদের কি করে? বলছে এখন আমাদের অনারেবলের বাড়াবাড়ি এবং একটু অসুখ হইলেই 8-10 জন ডাক্তার টেপে নারী। এই লাইনটা কি? বলছে অনারেবল মানে হচ্ছে ভেজাল। অনারেবল মানে কি? ভেজাল। তাহলে দেখেন এই যে অনারেবলের বাড়াবাড়ি, মানে এখন দেখেন তো আলটিমেটলি আমরা ভেজাল ছাড়া কি কিছু খাচ্ছি? আপনারা যারা গ্রামে আছেন তারা পিওর জিনিস খাচ্ছেন, কিন্তু আমরা যারা শহরে আছি ভেজাল ছাড়া কিন্তু আমরা কিছু পাচ্ছি না। তাহলে কি করছে এখন? অনারেবলের বাড়াবাড়ি। বলছে একটু অসুখ হইলেই 8-10 জন ডাক্তার টেপে নারী। টেপে নারী মানে কি? তারা হচ্ছে কি আমার জ্বর আসলো, আমি কি করলাম? প্যারাসিটামল ওষুধ খেলাম বা নাপা খাইলাম। বিশ্বাস করেন আর না করেন, আমি যে লাস্ট কবে ওষুধ খেয়েছি আমার নিজেরই মনে নেই। বুঝতে পারছেন? তাহলে এখন কি করতেছে যে এই যে একটু অসুখ হইলেই আমরা যে ওষুধ খাই, এটা আমাদের বিলাসিতার বহিঃপ্রকাশ। কিসের বহিঃপ্রকাশ? বিলাসিতার বিলাসিতার বহিঃপ্রকাশ। বলছে অদ্য আমাদের আলোচনার বিষয় শিক্ষা মানে কি? কৃষকদের দুঃখ দুর্দশা নিয়ে। অদ্য আমাদের আলোচ্য বিষয় কি? কৃষকদের দুঃখ দুর্দশা নিয়ে। বলছে তাহলে ধান বানতে শিবের গীত কেন? মানে এটা একটা প্রবাদ বাক্য। ধান বানতে শিবের গীত মানে কি? বলছে অপ্রাসঙ্গিক কথাবার্তা। আমি মাঝে মাঝে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলি না, যে নুসরাতের বিয়ের বয়স হয়ে গেছে, ফারিয়া নুসরাতের বিয়ের বয়স হয়ে গেছে, সুবর্ণ ইসলামের লুঙ্গি লাগবে আমার। এই যে অপ্রাসঙ্গিক কথা বলি কেন? ক্লাসে মনোযোগটা ধরে রাখার জন্য। তাইলে আমাদের রোকেয়া শাখাওয়াত হোসেন কি বলছে? আপনারে আগে আমাদের দুঃখ দুর্দশার কথা বলছে। এখন আমাদের কি করছে? এখন আমাদের ওই যে বাড়ির ভিতরে 3-4টা গড়ি থাকে না? আমার দাদা নাকি 57 টাকার জন্য হজ করে নেই। 57 টাকার জন্য সে নাকি হজ করে নেই, বুঝছেন? আমার দাদা নাকি বিয়ে করছে 2.5 টাকার গরুদা। ঠিক আছে? তো সেই ডায়লগ যদি এখন মারি আর আমি তার নাতি হইয়া গড়ি ব্যবহার করি 2টা, বুঝতে পারছেন? আমার দাদা বাইসে থাকলে তো স্ট্রোক করতো। তাহলে দেখেন এই যে আগেকার দিনে মানুষের যে একটা দুঃখ দুর্দশা ছিল। বলছে অনেকেই বলবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কি? আমাদের বইয়ের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর 2টি কথা বলছে। কয়টি কথা বলছে? 2টি। এই চাষার দুঃখের গল্পের ভিতরে আমরা পাবো ধান্য যার বসুন্ধরা তার। এই কথাটি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। ধান্য যার বসুন্ধরা কার? তার। ধান্য যার বসুন্ধরা তার। তার মানে জিনিসটা কি? মানে আগেকার ধান বলতে এখানে বোঝানো হয়েছে কি? সম্পদ। মানে সম্পদ যার আছে পৃথিবীটাই হলো কি তার। যার সম্পদ আছে তারই কি পৃথিবীটা। আবার যখন রে এত কথাবার্তা কষ্টে ভাই। আচ্ছা তখন বলছে কি আরেকটা আমাদের, আচ্ছা তখন আমাদের আরেকটা কথা বলছে কি? শিক্ষা ও মনুষ্যত্বের ভিতরে যে আমাদের মানব জীবনের সাথে কি করছে? গাছের তুলনা করছে। আচ্ছা বলছে হ্যালো আপনারা কি শুনতেছেন? জি ভাইয়া। আচ্ছা বলছে কৃষক কন্যা জমিরনের মাথায় 8 পোয়াটাক তেল লাগিত। কয় পোয়াটাক তেল লাগিত? 8 টাকা। 8 পোয়াটাক তেল লাগিত। কিন্তু তার বাবা এই 8 পোয়াটাক তেলও দিতে পারতো না। তাই কৃষক কন্যা জমিরন যখন মাথা ধৌত করতো, মানে মাথা ধুইতো, তখন সে কি করত? আমাদের বাড়িতে চলে আসতো তেল দেওয়ার জন্য। তাহলে দেখেন আগেকার দিনের মানুষের কত কষ্ট ছিল। বুঝতে পারতেছেন বিষয়টা? হ্যালো জি ভাইয়া। তাহলে আগেকার দিনের মানুষের দেখেন কত একটা কি ছিল, আপনার কষ্ট ছিল। যে হচ্ছে কি যে আপনারা যদি দেখেন সাবান আর ভাত দিয়ে ছবিটা কি দেখছেন? আপনারা আধুনিক যুগের পোলাপান, আপনারা তো মনে হয় দেখেন নাই। আপনারা ট্রল করতে পারেন। আপনি সাবান আর ভাত দিয়ে ছবিটা দেখেন। তারপর হচ্ছে কি আবু ইসাকের সূর্য দীঘল বাড়ি ছবিটা দেখেন। তারপরে কমলা এখন ট্রেনে, এই ছবিগুলো দেখেন। 60-এর দশকের ছবিগুলো দেখেন, যে এক মুঠ ভাতের জন্য মানুষ কতটা কষ্ট করছে। যেমন আমি এখন দেখতে পারি কি? আমার আব্বাকে দেখতে পারি। আমার আব্বা মনে করেন যে এখন কি নুসরাত জাহান, নিপা মোনালিসা, অর্পিতা বিশ্বাস, এই অর্পিতা বিশ্বাসের বাসায় গেছে, এই 3 জনের বাসায় গেছে। তো আপনারা চা বিস্কুট খাওয়াইলেন, আপনারা মরলেও আমার বাবা আপনার বাসা যাবেন আর কোনদিন। কিন্তু আমার বাবারে আপনি আলু ভর্তার ডালটা ভাত খাওয়াই দিবেন, সে বলবেন না লোকটা ভালো আছে ভাত খাওয়াই দিছে।
বুঝতে পারতেছেন? তাহলে এই যে দেখেন আগেকার দিনের মানুষের ভাতের প্রতি কত একটা কি ছিল, আপনার চাহিদা ছিল। যেমন সূর্য দিগল বাড়ি যখন আপনি দেখবেন, বা হচ্ছে কি ভাত দে, সাবানার ছবিগুলো যখন দেখবেন, তখন বলছে আমাকে তুই ভাত দে, আমার আর তরকারি লাগবে না, তুই ভাত দে, আমি হচ্ছে কি নুন মরিচ মাইকে খাই ফেলাতে পারবো। বুঝতে পারতেছেন? আপনি কষ্টটা আগেকার দিনের মানুষটা ফিল করেন কষ্টটা। আচ্ছা, তারপরে বলছে কি যে 2 সের খেসারির বিনিময়ে কৃষকরা আগে কি করতো, তার পত্নী এবং মেয়ে বিক্রি করে দিত। কয় সের খেসারি? 2 সের খেসারির বিনিময়ে। মানে কি বলছে যে এই যে দেখেন, মানে খেসারি একটা তরকারি বা ব্যঞ্জন, এই ব্যঞ্জনটা আনার জন্য তারা মেয়ে এবং পুরুষকে বেচে দিত, তারা কি করতো না, দ্বিধাবোধ করতো না। মানে আগেকার দিনে মানুষের এত কষ্ট ছিল। বুঝতে পারতেছেন? আপনারা এখন দেখেন, আপনারা যারা হচ্ছে যে 35 জন এখন আমাদের পার্টিসিপেন্ট আছেন, আপনাদেরকে বলি, এই যে দেখেন এখন আপনারা সবাই ফেসবুকে ক্যাপশন দিতে পারবেন শীত উপলক্ষে লকডাউন লকডাউন লকডাউন। আপনি বাসায় আছেন, ফারিয়া নুসরাত বাসায় আছেন, নিপা মোনালিসা বাসায় আছেন, আমি মোহিত বাসায় আছি, আমাদের বাসায় চাল আছে, ডাল আছে, আমরা খাইতে পারবো। কিন্তু এই যে দেখেন যারা হচ্ছে কি রিক্সা চালায়, যারা ভিক্ষা করে, বা যারা হচ্ছে কি ফেরিওয়ালা, বা যারা বাস ড্রাইভার, এই লোকগুলো কোথায় যাবে? কারণ যদি করোনা হয় আমরা 7 দিনে মরে যাব, অথবা 7 দিনে সুস্থ হয়ে যাব। কিন্তু ক্ষুধার জ্বালা যে কতটুকু জ্বালা, এটা আমরা রোজার মাসে কিছু হলেও বুঝি, তখন 18 ঘন্টা রোজা রাখি। বুঝতে পারতেছেন? তাহলে এই যে দেখেন বাদ দে, বা সূর্য দিগল বাড়ি, বা হচ্ছে কি বা কমলা এখন ট্রেনে, এই যে ছবিগুলা, এই ছবিগুলা দেখলে মানে কি পড়ে, মানে কষ্টটা জেগে ওঠে। তাহলে দেখেন সেখানে কি বলছে, বলছে আগেকার দিনে ভারতের 7 ভাইয়া নামক অঞ্চলের মানুষ কি করতে পারতো না, যে লবণও জোগাড় করতে পারতো না, তারা সমুদ্রের পানিতে চাল ধুয়ে তারপরে কি করতো, খাইতো। এবং সুট কি ছিল, পরম উপাদেয় খাদ্য। সুট কি ছিল, পরম কি খাদ্য, উপাদেয় খাদ্য। তারপরে দেখেন এই যে সুবর্ণ ইসলাম বর্তমানে লাইভে আসছে, সুবর্ণ ইসলামকে বলি আমরা কি করি, যে আগে আমরা যখন, আচ্ছা ডাবল মিনিং হচ্ছে কেন বুঝলাম না। আচ্ছা, আগে আমরা যখন কি করতাম, আপনার কথা ডাবল শোনা যাচ্ছে। হ্যাঁ আমিও সেটাই শুনতেছি আর কি, যে আমার কথা রিপিট আসতেছে, সেজন্য বললাম যে কথা রিপিট হলো কেন। আচ্ছা দেখেন, তারপরে কি করলাম, যে আগে যখন কি করা হইলো, যে আমাদের বাসায় এই যে ব্যঞ্জন গুলো আনা হইতো, যে হচ্ছে গিয়ে কি দেখেন মানুষের আপগ্রেড কি হচ্ছে কি, আগে মানুষ ভাত খাইতে পারতো না, ভাত দে, যখন দেখলো সবার বাড়িতে ভাত আছে, তখন ভাত একটা কি হয়ে গেল, মানে অ্যাভেলেবেল জিনিস হয়ে গেল, তখন বেরোলো খিচুড়ি। আচ্ছা খিচুড়ি এখন সবাই খায়, তখন বেরোলো বিরিয়ানি, তখন বিরিয়ানিও সবাই খায়, তখন বিরিয়ানির ভিতরে বাড়িলো কাওয়া বিরিয়ানি, আবার হচ্ছে গিয়ে কি মুরগি বিরিয়ানি, তারপর হচ্ছে গিয়ে কি ছাগল বিরিয়ানি, এইটা বিরিয়ানি ওইটা বিরিয়ানি, বিরাট বিরিয়ানি বেরোলো। কিন্তু আগেকার দিনের মানুষগুলো কি করছে, ভাতই খাইতে পারে না। তখন বলছে আমরা ছেলেরা কি করতাম, আমরা ছেলেরা অনেক কষ্টে মনে করেন যে কোনো মতে একটা ল্যাঙ্গট পিনতাম, আর এই বেডি মেনছের লেগে আমরা কাপড় তৈরি করতাম। আর এই বেডিরা এখন আমগো বলে ফিডায়, হ্যাঁ বলে আমরা নারী নির্যাতন করি। আরে তোরা যে ভাত কাপড় দেয়, তোরা কি 2-4টা মায়ের দিতে পারতাম না? এটা কোনো কথা? আচ্ছা তাহলে দেখেন এই যে দেখেন, ভাত কাপড়ের সাথে কি মায়ের ফ্রি নাকি? না মানে এটা মায়ের ফিরি না আর কি, মায়ের মনে করো যে একটু একটু দিলাম, মনে করো যে বউ পিটানো তো পুরুষত্বের লক্ষণ আর কি, বউ না পিটালে কি পুরুষ হওয়া যায়? অন্যায় ছাড়া মারা উচিত স্যার। আমি আমার বউরে তো সকাল বিকাল রাইতে 3 ফির পিটামো, ঠিক আছে? এটা খুব শখ। বিপদে পড়ে যাবেন স্যার। আল্লাহ তার আশা পূরণ করুক। সবাই মেয়ে। না তোমরা দেখো আশা আল্লাহ পূরণ করুক। ছোটকালে কি তোমার বাপ মা তোমার মারা নাই? মারতে না। হ্যাঁ, তাহলে বাপ মা মারছে কেন? সহজ পথে আসার জন্য। যদি তুই ভুল করছিস তুই সহজ পথে আয়। তাহলে আমরা জানি মেয়ে মানুষ মাইন না ছেলে তো উপায় নাই, এজন্য আমরা একটু মারবো। আমি বিশেষ করে আমি মারবো অবশ্যই। আচ্ছা আচ্ছা শেষ। তারপরে দেখেন বলছে শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক। টাক মানে কি, আমাদের এই যে টাক, তখন আমরা কি করছি, মাথায় একটা তাজ দেয়, সেই টাকটাকে ঢেকে রাখে। টাক হচ্ছে কি আমাদের দুর্বলতা, সেই দুর্বলতা আমরা কি করি, শুধুমাত্র বিলাসিতার মাধ্যমে ঢেকে রাখি। কিসের মাধ্যমে ঢেকে রাখি? বিলাসিতার মাধ্যমে ঢেকে রাখি। তো বলছে যে দেখি আমাদের এখন কৃষকদের কেন এত অত্যাচার বা কেন এত কষ্ট। বলছে কৃষকরা আগে কি করতো, বলছে নিজেদের কাপড় নিজেরা বুনতো। যেমন ওই যে সুবর্ণ ইসলাম নিজেদের লুঙ্গি, প্যান্ট, খাতা, কলম যা আছে সব নিজেরা বানায়, ঠিক আছে? তাহলে আগেকার দিনের কৃষকরা কি করতো বা মহিলারা কি করতো, নিজেদের কাপড় নিজেরাই তৈরি করতো। যেমন ওই যে সুবর্ণ ইসলামরা এক লুঙ্গি দিয়া তারা 3-4টা শীত পার করে ফেলায়। হ্যাঁ,
রোকেয়া শাকরাত হোসেন বলছে যে যাদের বাড়িতে 3-4টা এন্ডি কাপড় আছে তাদের আর লেপ তোশকের দরকার পড়ে না। তো হচ্ছে সুবর্ণ ইসলামরা কি করে যে ও না বা লুঙ্গি যা আছে এত ভারী করে বানায় যে শীতের দিন মনে করে যে লুঙ্গি মাথায় দিয়ে রাখে আর কি, মানে শীত লাগে না। হ্যাঁ। আচ্ছা, বলছে আগেকার দিনের মানুষ তারপরে তারা কি করতো, তারা সোডা আবিষ্কার করতো। সোডা মানে কি, ওই যে কিনা আপনার হচ্ছে মানে কাঁঠাল গাছের বুচি, আমি ওটা দেখছি আর কি, কাঁঠাল গাছের ওই যে বুচি আছে না, সে বুচি পোড়ায়া তারপর হচ্ছে গিয়ে কি আপনার বানাইতো, হচ্ছে গিয়ে কি মানে সোডা বানাইতো। তো এখন মানুষ কি করতেছে, এখন মানুষ আর কাপড় বানাচ্ছে না, এখন মানুষ কাপড় কিনতেছে। তাহলে কাপড় কিনলে কি পকেটে টাকা আসে না টাকা চলে যায়? চলে যায়। চলে যায়। এই যে যে টাকা চলে যায়, তাহলে কি কৃষকদের পথে টাকা আসছে না, টাকা চলে যাচ্ছে। এবং কৃষকরা আমরা কি করি, আমরা একটু পর পর কোথাও গেলে আমরা কি করি, এখন আর হাঁটতে চাই না। দেখেন একটা জিনিস, মানুষ একটা আজব প্রকৃতির প্রাণী। কিরকম প্রকৃতির প্রাণী, যে আমি ঢাকা শহর দেখি যে গাড়ি দিয়ে আসতেছে রমনা পার্কে হাঁটতে, আরে তুই বাড়ির থেকে হাইটটা তাহলে তো হয়। দেখেন মানে আমরা একটা আজব প্রকৃতির প্রাণী না? আবার হচ্ছে গিয়ে কি যে হচ্ছে আমরা জানি যে দৈনিক মানে হাঁটতে পারবো না, রিক্সা দিয়ে যাবো, আবার বাসায় ট্রেডমিল রাখি হাঁটার জন্য, বা হচ্ছে বাড়িতে কত কিছু আয়োজন করি, কিন্তু আমরা হাঁটতেছি না, টাকার পিছনে যাইতেছি। বলছে এই বিলাসিতার কারণে আমাদের এত দারিদ্রতা আসছে। বিলাসিতার কারণে আমাদের কি আসছে? দারিদ্রতা। দারিদ্রতা আছে। ওই যে হাতের 3 নাম্বার পৃষ্ঠার সর্বশেষ লাইন দেখেন, বলছে আমরা এখন কি করছি, আমরা এখন আমরা এখন কি করছি, যে আমরা এখন পালকিকে ট্রামে তুলছি। পালকিকে কোথায় তুলছি? ট্রামে। ট্রামে তুলছি। পালকি বলতে কি বোঝানো হয়েছে? পালকি বলতে বিধাতা কর্তৃক আমাদের যে 2টা পা দেওয়া হয়েছে সেই পাকে পালকি। বলছে আমরা একটু হাঁটলে আমরা কি করি, পকেটের টাকাটা বেঁচে যায়, কিন্তু আমরা এখন কি করি, এই পালকিরে ট্রামে তুলা মানে রিক্সায় তুলা আমরা কি করি, নিজেদের মানে বিলাসিতার জাহির করি। বিলাসিতার কি করি? জাহির করি। এই যে ফারিয়া নুসরাত বা হচ্ছে সোনিয়া সর্দার, অর্পিতা বিশ্বাস, হেগো বাড়িতে ভাত না থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু লিপস্টিক থাকতে হবে, সুনো পাউডার থাকতে হবে। কথাটা বুঝতেছেন? তাহলে ঠিক একই রকম এখানে কি বলছে, বলছে বাসায় ভাত নাই ভাইয়া। বলছে পাছায় জুটে না তেনা, কিন্তু হাতে বেলোয়ারির চুরি চাই। হাতে বেলোয়ারির কি চাই? এখানে কিন্তু বলে নাই যে আমরা ছেলেরা কোনো বিলাসিতা করি, ঠিক আছে? এখানে বলছে যে মেয়েরা আর কি। হ্যাঁ, ওই যে লিপস্টিক, ওই আর কি জানা মাছের আইসটা উইসটা মানে বজ্র পদার্থ দিয়ে একটা বানায় লিপস্টিক। তারপরে কি বানায়, ওই যে ইটা দিয়া উল্টা পাল্টা জিনিস মাইয়া হচ্ছে ফু দিলে পুরো আসল রূপ বাড়ে যায়। ওই যে মানে বিয়ে স্যার করার ওই যে পরে ময়দা স্যার, ময়দা স্যার। হ্যাঁ ওইটাই আর কি। বিয়ে করার পরের দিন জামাই বউরে চিনে না, কে জানলা এই কি ব্যবহার ছেলেরা করলো। ভালো জানে, তার মানে ছেলেরা মাকে। না আমরা এগুলো মাখি না, আমরা দেখতে কইলো রিয়েল টক, রিয়েল টক। আচ্ছা দেখেন, ছেলেরাই পার্লারে বেশি যায়। জি জি বলেন। হ্যাঁ, ছেলেগুলো তো পার্লার খুবই কম, কম বলতে কই সেলুন ছাড়া কি পার্লার আছে? আমাদের তো বিধাতা কর্তৃক, এই যে দেখ কত সুন্দর একটা চেহারা দেখছস, আমরা কি যে শুরু করে মাহি নাকি বেটা, অগত সুন্দর মানে চেহারা সুরত এখন তো নাই, বুঝছস নি? ছেলেরা স্যার মেয়েদের বলা থেকে যাবে না বেশি কেমনে বাইরে মাকে। যায়। তার সাথে আমি একমত স্যার। আচ্ছা ঠিক আছে, শেষ। তারপর দেখেন বলছে এই যে যে দেশ, এই দেশের কথা ভাবছিল কে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু কে দাস? চিত্তরঞ্জন দাস। তারপরে বলছে আমাদের এখন 3টি কাজ করলে আমাদের কি হবে, উন্নতি হবে। বলছে মেয়েদের শিক্ষা করতে হবে, বলছে কার্পাসের পরিবর্তে পাটের চাষ করতে হবে, এবং বাসায় বাসায় লাইব্রেরি স্থাপন করতে হবে। বাড়ির মানে কি পাড়ায় পাড়ায় কি স্থাপন করতে হবে? লাইব্রেরি স্থাপন করতে। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমাদের বাংলাদেশ কেন উন্নত? নারী শিক্ষার কারণে, না? আচ্ছা দেখেন, আজকে সবাই খাতার উপর লেখেন শব্দ, খাতার উপর লেখেন শব্দ। খাতার উপর কি লিখবেন? শব্দ। আচ্ছা সবাই কি দেখতে পারতেছেন না? শব্দ দেখেন, শব্দটা হলো সবাই কি দেখতে পাচ্ছেন বোর্ডের লেখাটা? জি ভাইয়া। স্যার প্রথমটা কি লেখছেন ভাইয়া? না
প্রথমে কি লিখছেন দেখা আচ্ছা, যাচ্ছে না। গঠনগত শব্দ গঠনগত ভাবে হলো 2 প্রকার, অর্থগত ভাবে শব্দ হলো 3 প্রকার এবং উৎসগত ভাবে শব্দ হলো 5 প্রকার। গঠনগত ভাবে শব্দ কোনটি? গঠনগত ভাবে শব্দ হলো একটা হলো মৌলিক শব্দ, একটা হলো সাধিত শব্দ। সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে কি অর্থগত ভাবে শব্দ হইলো আপনার 3 প্রকার। একটা হলো কি যৌগিক শব্দ, একটা হলো কি রূঢ় শব্দ, আরেকটা হলো কি যোগরূঢ় শব্দ, আরেকটা কি শব্দ? যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ। সবাই কি দেখতে পাচ্ছেন? তার একটু বড় করে বলুন। আরো বড় করে লিখতাম। কার বড় জিনিস প্রিয়? জি আমার অশ্লীল হাত, স্পষ্ট এই যে- বোঝা যায় না তো স্যার, এই কারণে আর কি। ও আচ্ছা আচ্ছা, সরি। তাহলে সুবর্ণ ইসলাম যে আজকেও এটা অশ্লীল ভাবে নিচে ওই যে হাসতেছে, মানুষটা একটা অশ্লীল। এর লেগেই তো কয় যে যমুনার জল কালা, কারণ হচ্ছে কি সুবর্ণ ইসলামের বাড়ি সিরাজগঞ্জ না। স্যার গঠনগতর মধ্যে কি লিখছেন? গঠনগত ভাবে শব্দ হলো মৌলিক। 2 প্রকার, একটা হলো মৌলিক শব্দ, একটা হলো সাধিত শব্দ। মৌলিক শব্দ আর একটা হলো কি সাধিত শব্দ। সাধিত। সাধিত শব্দ। আর অর্থগত ভাবে শব্দ হলো 3 প্রকার, যৌগিক শব্দ, রূঢ় শব্দ, আর এটা হচ্ছে কি যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ। আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন ওই যে যে আমরা 3 নাম্বারটা লিখলাম না উৎসগত, সেই উৎসগতটা আমি এই পাশে লিখি কারণ আপনারা যদি না দুই দেখেন। প্রকার। উৎসগত ভাবে শব্দ হলো 5 প্রকার। প্রথম হচ্ছে গিয়ে কি তৎসম, তারপরে হচ্ছে গিয়ে কি অর্ধ তৎসম, অর্ধ তৎসম, তারপরে হলো কি তদ্ভব, তারপরে হলো কি দেশি, তারপরে হলো কি বিদেশি। 2 নাম্বারটা কি লিখছেন? অর্ধ তৎসম, অর্ধ তৎসম, অর্ধ তৎসম। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে তৎসম, তৎসম। তৎসম। সবাই কি লেখছেন? জি স্যার। আচ্ছা, হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, দেখেন আপনাদের কাছে প্রশ্নটা কিভাবে আসবে? আপনাদের কাছে প্রশ্নটা আসবে এরকম ভাবে যে নিচের কোনটি তৎসম শব্দ, নিচের কোনটি কি শব্দ? তৎসম শব্দ। তৎসম শব্দ। তাহলে এত হাজার হাজার শব্দ, এটা থেকে তৎসম শব্দ বের করা তো অনেক কঠিন, অনেক কঠিন না? হ্যালো। জি ভাইয়া। ওই যে কইলাম যে মুরগি সুরগি বেটা ভিত্তে দিয়া পরে ক্লাস কর। মুরগি সেও 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 করতেছে। সুবর্ণ ইসলাম মুরগি ভিতরে দাও। মুরগি সুরগি ভিত্তে দিয়া ক্লাস করে না? ভাইয়া। আমি জানি কারেন্টে হইতাছে, মুরগি সিউ সিউ করতেছে। স্যার থাক, মুরগি বড় হোক স্যার, দাওয়াতটা দিলে। আচ্ছা, মুরগি তারপর দেখেন। ঢাকাতে নাই। আচ্ছা দেখেন, তারপরে প্রথম হচ্ছে তৎসম। তৎসম শব্দ মানে কি? উপরে হেডলাইন দেন তৎসম শব্দ। তৎসম শব্দ মানে কি? তৎসম শব্দ হলো যে সকল শব্দগুলা সংস্কৃত ভাষা থেকে এসেছে। যে সকল শব্দটা কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত ভাষা থেকে। কারণ আমরা জানি বাংলা ভাষা সর্বপ্রথম কোন ভাষা থেকে এসেছে? বাংলা ভাষা সর্বপ্রথম কোন ভাষা থেকে এসেছে? অস্ট্রিক ভাষা, অস্ট্রিক। সংস্কৃত ভাষা থেকে। সে সংস্কৃত ভাষা থেকে যে এসেছে, তাহলে আমি যে গাজীপুর থেকে আসছি, আমি যতই শুদ্ধ ভাষায় কথা কই, আমার গাজীপুরের একটা কি মানে অশুদ্ধ ভাষা বা গাজীপুরের আঞ্চলিক ভাষা কি আমার মুখ দিয়ে আসে না মাঝে মাঝে? হ্যালো, ওই যে কারে জানি ভাত খাওয়ানোর লেগে ডাকে, বুঝলাম না রে ভাই। মিউট করে ল। তোরা ভাত খাওয়ানোর লেগে ডাকুক বা হচ্ছে পায়খানা করানোর লেগে ডাকুক, মিউট কর। আচ্ছা লেখেন, খাতার উপর হেডলাইন দেন। আমরা তৎসম শব্দ কিভাবে চিনবো, মানে কোন কোন চিহ্ন থাকলে আমরা তৎসম শব্দ চিনবো। লেখেন, কোন শব্দের শেষে যদি ওই যে রে, র, রেফ, তারপরে কি মূর্ধন্য, মূর্ধন্য স, এগুলো মনে হয় গত ক্লাসে লিখে দিছিলাম আমি না?
আচ্ছা, এগুলো যদি থাকে তাহলে হচ্ছে তৎসম শব্দ। তাহলে কি শব্দ? তৎসম শব্দ। তৎসম ভাই শব্দ। আরেকবার বলেন। কোন শব্দের ভিতরে যদি র, রেফ, মূর্ধন্য, মূর্ধন্য স, তারপরে কি তালবাস্য, দন্তস্ব, হ, এগুলো যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে কি তৎসম শব্দ। সেগুলো কি শব্দ? তৎসম শব্দ। সেগুলো কি শব্দ? তৎসম শব্দ। তারপর লেখেন দিন, দিন, সময়, তারপর হচ্ছে গিয়ে কি মাস, বার। দিন, সময়, মাস, বার। তারপর লেখেন ঋতু, দিন, সময়, মাস, বার, ঋতু। সবাই কি লিখতেছেন? দিন, সময়, মাস, বার, ঋতু, এগুলো সব হচ্ছে গিয়ে কি তৎসম শব্দের উদাহরণ। মানে কি, তাহলে যদি বলি আজকে হচ্ছে মঙ্গলবার, তাহলে বলেন কোন শব্দ? তৎসম শব্দ। তৎসম শব্দ। যদি বলি এখন 12টা বাজে, কোন সময় শব্দ? কোন শব্দ? তৎসম শব্দ। আচ্ছা, 12টা বাজে না বলে যদি বলি এখন মধ্যাহ্ন, তাহলে কোন শব্দ? তৎসম এখন শব্দ। অপরাহ্ন, কোন শব্দ? অপরাহ্ন, তৎসম শব্দ। বলছে এখন হচ্ছে কার্তিক মাস, কি মাস? কার্তিক মাস। বলেন কার্তিক শব্দটি কোন শব্দ? তৎসম শব্দ। তৎসম শব্দ। বলছে এখন হচ্ছে শরৎকাল, কোন কাল? শরৎকাল। তাহলে বলেন এটা কোন শব্দ? তৎসম শব্দ। তৎসম শব্দ। সবাই কি লাইন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, খাতার ভিতরে লেখেন। শব্দ। হ্যাঁ, খাতার ভিতরে লেখেন তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ মানে জি কি? ভাইয়া। তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ মানে কি? যে সকল শব্দগুলা আপনার কি হয়েছে, যে আপনার মূল শব্দের মানে তৎসম শব্দ থেকে আইসা কিঞ্চিত বিকৃত হয়েছে, মানে কি পুরাটাই বিকৃত হইয়া, মানে কি হয়েছে, যেমন আমি গাজীপুর থেকে আসছি, গাজীপুর থেকে আইসা মানে গাজীপুর যাইও যদি বলি এই তোরা কি খেয়েছিস, তোরা পড়ছিস না কেন, তখন এলাকার মানুষ কি করবো, থাবড়া দিমু বেটা, শুদ্ধ ভাষা। ঠিক আছে, তাহলে কি বলতে হবে, যে বলছে যে সকল শব্দগুলা সংস্কৃত ভাষা থেকে এসেছে এবং কি সংস্কৃত ভাষা থেকে আইসা পুরাটাই পরিবর্তন হইয়া বাংলা ভাষার সাথে মিশে গেছে, তাকে বলবে তদ্ভব শব্দ। কি শব্দ? তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ। খাতার ভিতরে লেখেন তদ্ভব শব্দগুলা কি কি। লেখেন হাত, মাথা, হাত, মাথা, চোখ সহ, মেয়েকে বিয়ে করে, গাড়ি দিয়ে বাড়ি নিয়ে যায় সামার। সুবর্ণা ইসলাম, এই শীতে কি তোমার একটা লুঙ্গি কি আমরা পাবো? স্যার মাথার পরে কি লেখেন? ঠান্ডা লাগবে। এই যে হাত, মাথা, চোখ, মেয়ে, বিয়ে, গাড়ি, বাড়ি, সামার, সব হচ্ছে তদ্ভব শব্দ। সব কি শব্দ? তদ্ভব। না, আমার অনেক শীত লাগতেছে আর কি, তো ঢাকায় আমার কাঁথা কম্বল নাই, তো সুবর্ণা ইসলাম একটা লুঙ্গি দিলে তারপরে একটা কাঁথা কম্বল হিসেবে ব্যবহার করতাম আর কি। স্যার গাড়ির পরে কি বলছেন? গাড়ি দিয়ে বাড়ি নিয়ে যায় সামার। লুঙ্গি কিনতে পারেন না, আমার কাছ থেকে চাইতে হবে। না, ঢাকার লুঙ্গিতে শীত করে, মানে তোমরা তো আবার ওই যে নিজেরা কাপড় বোনো, তো রোকেয়া শাখাত হোসেন তো বলছে। এসব আমরা জানি না তো, কোথায় মনে হয় ওগুলা করে বানায়। পরে একখানা লুঙ্গি কিনলে আমার যদি আবার কাঁথা টাথা না কিনতে। ফারিয়া নুসরাতের বাসা কোথায়? ফারিয়া নুসরাত, হ্যাঁ কক্সবাজার। ওই এলাকায় তো কখনোই আমি যাব না, আর কক্সবাজারের এলাকা। সবাই কি লেখছেন? জি ভাইয়া। স্যার লাস্টে কি লেখছেন? এই যে যায়। আচ্ছা, খাতার ভিতরে লেখেন দেশি শব্দ। কি শব্দ? হ্যাঁ, লাস্টটা কি লেখছেন? লাস্টটা হচ্ছে চামার। আম্মা জান বন্যা ইসলাম, এটা ছিল চামার, লাস্টটা ছিল চামার।
বন্যা ইসলাম কি বুঝতে পারছেন? ওকে ভাইয়া, আচ্ছা তো ঠিক আছে, তাহলে এই যে চামার ছিল লাস্টে। আচ্ছা, খাতার ভিতর লেখেন দেশি শব্দ, মানে যেই সকল শব্দগুলো হচ্ছে কি দেশি। আরে সাথী আপা, নতুন আসলো সাথী আপা। বন্যা ইসলামের সরি ফারিয়া নুসরাতের বাসা কি কক্সবাজার? জি ভাইয়া। ক্রসফায়ার ডোমাইন ছেড়ে না? আবার কার বাসায় সাউন্ড হচ্ছে? এগুলো কি দেশি শব্দ? জি জি জি, আপনারা উঠান, এটা কিভাবে পড়তে হবে আমি বলে দিতেছি। হ্যাঁ, এগুলো কি কি লিখছে বোঝা যাচ্ছে না তো। আচ্ছা আচ্ছা, কুড়িগঞ্জ চুলা, চুঙ্গা টুপর কুলা, ডাব ডাগর ডিঙ্গা, সাই ঝোল ঝিঙ্গা। কুড়িগঞ্জ চুলা, চুঙ্গা টুপর কুলা, ডাব ডাগর ডিঙ্গা, সাই ঝোল ঝিঙ্গা। এগুলো হচ্ছে দেশি শব্দ। এগুলো কি শব্দ? দেশি শব্দ। ভাইয়া কুড়ি না বুড়ি লিখছেন? জি জি, কুড়ি না বুড়ি লিখছেন? কুড়িগঞ্জ চুলা, দেখা যায় না। তামান্না বেগম আম্মা, আপনার হচ্ছে সমস্যা, নেটের সমস্যা আর কি। হ্যাঁ, আমরা অনেকক্ষণ রাখবো, সমস্যা নেই, আপনি দেখবেন। কুড়ি, কুড়ি মানে হচ্ছে 20, মানে হচ্ছে 20 টাকা আর কি, ওই 20-এর 20 কুড়ি। গঞ্জ মানে গ্রাম, চুলা মানে হচ্ছে চুলা, চুঙ্গা মানে হচ্ছে গিয়ে কি ওই যে মাটির চুলার ভিতরে যে ফু দেয়, টুপর মানে হচ্ছে গিয়ে কি ওই যে অর্পিতা বিশ্বাস গো হচ্ছে বিয়েতে যে টুপর পিনতে বড়। তারপরে কুলা, কুলা দিয়া হচ্ছে গিয়ে কি ওই যে ফারিয়া নুসরাতের বাসায় কুলা দিয়া হচ্ছে ওই যে চাল মাপে আর চাল ঝাড়ে। তারপর ডাব হচ্ছে গিয়ে কি ডাব খায়। ডাগর মানে ডাগর ডাগর চোখ। ডিঙ্গা মানে ডিঙ্গি নৌকা। ছাই মানে হচ্ছে ছাই। তারপরে ঝোল মানে হচ্ছে গিয়ে কি ওই যে রান্নাঘরে যে কালো কালো ঝোল পড়ে থাকে। আর জিঙ্গা মানে কি ওই যে ফারিয়া নুসরাতরা যেটা কাঁচা খায়, জিঙ্গা। কাঁচা খাই না, যেমনি খাও। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাইয়া। তাহলে কুড়িগঞ্জ চুলা, চুঙ্গা টুপর কুলা, ডাব ডাগর ডিঙ্গা, সাই ঝোল ঝিঙ্গা। এগুলো হচ্ছে দেশি শব্দ। এগুলো কি শব্দ? দেশি শব্দ। কথা বলে না, কি শব্দ? দেশি শব্দ। এই দেশি এই, শব্দের আগে ওই যে কি শব্দটা জানি লিখছেন? এটা হচ্ছে তদ্ভব শব্দ। আমরা আগেরটা লিখছি তদ্ভব। স্যার, অর্ধতৎসম শব্দ কাকে বলে? জি জি, অর্ধতৎসম শব্দ? আচ্ছা, অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দটা আপনার হচ্ছে মূর্খদের মতো আর কি। হ্যাঁ, যেমন কোন একটা ভাষা তো ইমিডিয়েটলি পরিবর্তন হয়ে যায় না। তো সংস্কৃত ভাষা থেকে শব্দগুলো যখন আসছে তখন কিঞ্চিত পরিবর্তন হইয়া সেগুলো প্রথমে অর্ধ তৎসম হয়েছে, তারপরে সেটা তদ্ভব হয়েছে। বুঝতে পারছেন? যেমন ওই যে বলে, আপনার যখন 9, 10 এর বই খুলবেন তখন সেখানে যা পাইবেন, প্রথমে ছিল হস্ত, তারপরে ছিল হত্ত, তারপরে ছিল কি হাত, প্রথমে ছিল কি চামার, তারপরে কি সরি চর্মকার, তারপরে ছিল চম্মর, তারপরে হলো কি সামার। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তারপরে খাতার ভিতরে লেখেন চীনা শব্দ। চীনা শব্দ? চীনা শব্দ মানে চীনের শব্দ আর কি, চীন দেশের শব্দ আর কি। চীন দেশে চীন হচ্ছে যে চারপাশ
ভাইয়া কি লিখতেছেন একটু বলেন আর লেখেন তো। আম্মা আরো বড় করে লিখতাম। কথা না বললে আর আপনার দেখা যায় না। দেখা যাচ্ছে না তো। হ্যালো ভাই আপনাকে দেখা যাচ্ছে না, আপনি কথা বললে আপনাকে দেখা যাচ্ছে, না হলে তো যাচ্ছে না। আচ্ছা আচ্ছা তৃতীয় লাইনে কি লিখছেন? করো স্যারের ছবিতে আচ্ছা, দেখা যাচ্ছে এটা যে দেখা যাবে। আচ্ছা দেখেন বলছে অবস্থা লিচু গাছ, তারপর কি হয়? লিচু গাছ ভাঙলো, লিচু গাছ ভাঙলো। বলছে চীন দেশে চিনি ও এলাচি দিয়ে চা খাওয়ার সময় টাইফুন এসে লিচু গাছ ভাঙলো। তাইলে চিনি, এলাচি, চা, টাইফুন, লিচু এগুলো সব হচ্ছে চীনা শব্দ। সব কি শব্দ? চীনা শব্দ। সব কি শব্দ? চীনা শব্দ। সবাই কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা সবাই লেখেন, খাতার ভিতরে লেখেন জাপানি শব্দ। লাস্টে কি লিখছেন ভাইয়া? স্যার এইটাই তো ভাঙলো। হয়নি। এই কার বাসায় খাওয়া হচ্ছে একটু ঘুরাও। এর সাথে তোমার বাসায় মানে সাউন্ড মিউট হচ্ছে। করো, কার বাসায় শব্দ হচ্ছে? তুমি কি বুঝতেছো না? কি হবে? আচ্ছা যাদের বাসায় শব্দ হচ্ছে প্লিজ মিউট করে নেন। যাদের বাসায় শব্দ হচ্ছে মিউট করে নেন। আমি আবারও বলছি, যাদের বাসায় শব্দ হচ্ছে প্লিজ মিউট করে নেন। এই যে বুঝে না নাকি তার বাসায় সাউন্ড হচ্ছে, নিজের জন্য অন্যের আচ্ছা উপর যাদের অভিযোগ বাসায় করছে। শব্দ হচ্ছে কেউ তো বুঝতেছেন যে আমার বাসায় শব্দ হচ্ছে, বুঝলাম না। ও মনে হয় ফোন রেখে চলে গেছে। বাটপারি ক্লাস করে। এই সবাই মিউট করো, সবাই মিউট করো, কারো বলা লাগবে না, মিউট করো, সবাই মিউট করো। এই সুবর্ণ ইসলাম মিউট করো, সবাই মিউট করো। ভাই আমার এই সবাই মিউট করো। হ্যাঁ এবার আসতে। তারপরে খাতার ভিতরে লেখো জাপানি শব্দ, খাতার ভিতরে লেখো জাপানি শব্দ। জাপানি শব্দ। ছাড় দেখা যায় না। আবার কথা বলে। আম্মাজান দেখা যাবে, এটা হচ্ছে আপনাদের নেটে কিছুক্ষণের জন্য একটু একটু বাফারিং হয়। হ্যাঁ দেখা যাবে, সমস্যা নেই, ওয়েট। কি কারাটে ছেলে। ভাইয়া আপনি বলেন আর লিখেন, তাহলে আমরা লিখতে পারি, না দেখলেও লিখতে পারবো। তোমার ওখানে সমস্যা বুঝছো, তুমি হচ্ছে স্যারের ছবিতে 2বার স্পেস করো, তাইলে শুধু তুমি স্যারকেই দেখতে পারবা, বুঝছো? আচ্ছা ওকে। আচ্ছা ভালো হয়। খাতার ভিতরে লেখেন কারাতে জুডো হাসনা হেনা ফুল আনতে, কারাতে জুডো হাসনা হেনা ফুল আনতে রিকশায় করে হারিকিরিতে যে, হারিকিরি, হারিকিরি, রিকশায় করে হারিকিরিতে যে সুনামিতে আক্রান্ত হলো, সুনামিতে আক্রান্ত হলো। কারাতে জুডো হাসনা হেনা ফুল আনতে রিকশায় করে হারিকিরিতে যে সুনামিতে আক্রান্ত হলো। লিখছি ভাইয়া। কারাটের নিচে দাগ দেন, জুডোর নিচে দাগ দেন, হাসনা হেনার নিচে দাগ দেন। তারপরে রিকশা, হারিকিরি,
সুনামি, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো হচ্ছে গিয়ে কি যে আপনার জাপানি শব্দ। এগুলো কি শব্দ? জাপানি শব্দ। এগুলো কি শব্দ? জাপানি শব্দ। খাতার ভিতরে লেখেন তুর্কি শব্দ, খাতার ভিতরে লেখেন তুর্কি শব্দ। সবাই মিউট করেন। হারিকিরি শব্দের অর্থ কি? হারিকিরি মানে হচ্ছে ঘূর্ণিঝড়। হারিকিরি যে নামগুলো আছে না এই নাম। ও দরকার হলে ভিডিও অন করে তাও মিউট করে রাখেন যাতে শব্দ না হয়, সবার ডিস্টার্ব হয়। ঠিক আছে? কেন? কারণ যখন আমরা অনলাইনে ক্লাস অফলাইনে ক্লাস করতাম তখন একজন কথা বললে শুধুমাত্র ওই বেঞ্চেই সমস্যা হইতো, কিন্তু এখন সবাই তো আমরা একজন আরেকজনের সাথে ইন্টার কানেক্টেড। তখন কি হয়, একজনের সব হলে মানে সাউন্ড হলে আরেকজনের সমস্যা হয়। তো আই কন্টাক্টের জন্য কেউ যদি চান তাহলে ভিডিও অন করে রাখেন, কিন্তু আপনার কি দরকার নেই, আপনার হচ্ছে করার দরকার নেই। যখন বলবো তখন হচ্ছে আনমিউট করে। খাতার ভিতরে লেখেন তুর্কি শব্দ। তুর্কি শব্দ লেখেন চাকর, চাকু, তুপ, দারোগা। তুর্কি শব্দ চাকর, চাকু, তুপ, দারোগা। তুর্কি শব্দ লেখেন চাকর, তুর্কি শব্দ চাকু, চাকর, তারপরে চাকু, তারপরে তুপ, তারপরে দারোগা। চাকর, চাকু, তুপ, দারোগা। চাকর, চাকু, তুপ, দারোগা এগুলো হচ্ছে তুর্কি শব্দ। চাকর, চাকু, তুপ, দারোগা এগুলো কি শব্দ? তুর্কি শব্দ। তুর্কি শব্দ। এটা লেখছেন সবাই? জি স্যার। আচ্ছা, খাতার ভিতরে লেখেন, তারপরে লেখেন খাতার ভিতরে স্যার অন্য মার্কার নেন। যে মার্কারটা আপনার লিখতেছে না। ভাইয়া চাকু আচ্ছা, তারপর কি লিখছেন জানেন? চাকর, চাকু, তুপ, দারোগা। চাকর, চাকু, তুপ, দারোগা তুর্কি শব্দ। চাকর, চাকু, তুপ, দারোগা। চাকর, চাকু, তুপ, দারোগা সবাই কি লিখছেন? জি। আচ্ছা, তারপরে এবার কি সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি। মেক্সিকানের চকলেট আগে যতটুকু বুঝেন লেখেন, তারপর হচ্ছে গিয়ে আমি বলে দিতেছি। এটা কি শব্দ ভাইয়া? আগে লেখেন না। মেক্সিকানের চকলেট। কথা বলে তাতে কনের লুঙ্গি লুঙ্গি মানে মিউট করো। মেক্সিকানের চকলেট, স্প্যানিশের তামাক না পেয়ে বার্মির আবার কে অন করছে রে? মেক্সিকানের চকলেট ও স্প্যানিশের তামাক না পেয়ে বার্মির ফুঙ্গিরা লুঙ্গি পরে গ্রিকের সুড়ঙ্গ দিয়ে গুজরাটের খদ্দরের হাতে হরতাল ডাকলো। গুজরাটের খদ্দরের হাতে হরতাল ডাকলো। মেক্সিকানের চকলেট, স্প্যানিশের তামাক না পেয়ে বার্মির ফুঙ্গিরা লুঙ্গি পরে গ্রিকের সুড়ঙ্গ দিয়ে
গুজরাটের খদ্দরের হাতে হরতাল ডাকলো। আমি শেষবার বলছি, মেক্সিকানের চকলেট স্প্যানিশের তামাক না পেয়ে বার্মির ফুঙ্গিরা লুঙ্গি পরে গ্রিকের সুড়ঙ্গ দিয়ে গুজরাটের খদ্দরের হাতে হরতাল ডাকলো। ডাকলো। সবাইকে আমরা বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কি হলো মেক্সিকানের চকলেট, তাহলে চকলেট শব্দটি কোন ভাষা? ঠিক মেক্সিকান শব্দ। চকলেট শব্দটি কোন শব্দ? মেক্সিকান। মেক্সিকান শব্দ। বলছে স্প্যানিশের তামাক, তাহলে তামাক শব্দটি কোন শব্দ? স্প্যানিশ। স্প্যানিশ। বলছে বার্মির ফুঙ্গিরা লুঙ্গি পরে, আবার কে অন করছে রে ভাই? সাথীকে বার্মির ফুঙ্গিরা লুঙ্গি পরে, তাহলে লুঙ্গি ফুঙ্গি কোন শব্দ? বার্মিজ শব্দ। তারপর বলছে গ্রিকের সুড়ঙ্গ দিয়ে, তাহলে সুড়ঙ্গ শব্দটি হলো গ্রিক শব্দ। তারপরে বলছে গুজরাটের খদ্দরের হাতে হরতাল ডাকলো, তাহলে খদ্দর হরতাল এগুলো সব হচ্ছে গুজরাটি শব্দ। এগুলো সব কি শব্দ? গুজরাট। গুজরাটি শব্দ। আচ্ছা, সবার লেখা শেষ হলে আমি তাহলে মুছে দেই। সবার লেখা শেষ হলে আপনি আমাকে বলবেন সবাই। কেউ জি একজন ভাইয়া। মেসেজ। জি ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা মুছি। খাতার ভিতরে লেখেন পর্তুগিজ শব্দ। খাতার ভিতরে লেখেন পর্তুগিজ। পর্তুগিজ শব্দ। আগে হচ্ছে গিয়ে কি লেখেন, তারপর আমি বলছি গির্জার পাদ্রী, গির্জার পাদ্রী আয়ার কাছে, গির্জার পাদ্রী আয়ার কাছে গুদামের, গির্জার পাদ্রী আয়ার কাছে গুদামের চাবি নিয়ে, গির্জার পাদ্রী আয়ার কাছে গুদামের চাবি নিয়ে তাতে আনারস, আনারস, আতা, পেঁপে, তারপরে পেয়ারা, তারপরে সাউন্ড আলপিন, কমাও। আলপিন, তারপরে ও বুতাম, ও বুতাম রেখে কেরানি, কেরানিকে দিয়ে, কেরানিকে দিয়ে জানালা ফিতা, তারপরে হচ্ছে গিয়ে কি তামাক, তামাক, পাউরুটি সহ ইত্যাদি জিনিস আনয়ন করায়, আনয়ন করায়। তাইলে গির্জা, পাদ্রী, আয়া, গুদাম, চাবি, আনারস, আতা, পেঁপে, পেয়ারা, আলপিন, বুতাম, কেরানি, তারপরে জানালা, ফিতা, সরি তামাক বলে, জানালা, ফিতা, তারপরে কি পাউরুটি, তারপর হচ্ছে গিয়ে কি ইত্যাদি কি আনয়ন করে, মানে কি আনে। তারপরে এখানে পাউরুটি, তামাকের পরিবর্তে হবে কামিজ।
ভাইয়া লেখা শেষ। আচ্ছা, তারপর লেখেন কামিজ। কামিজটা হলো পর্তুগিজ শব্দ, কামিজ। ফাতেমা তুমি মুট করো। আচ্ছা, তারপর লেখেন জার্মানি শব্দ, জার্মানি। জার্মানি শব্দ, জার্মানি শব্দ লেখেন হিটলার। আবার কে অন করছে রে? হিটলার নাৎসিতে কিন্ডারগার্টেন স্থাপন করলো। তাহলে নাৎসি, কিন্ডারগার্টেন এগুলো সব হইতেছে জার্মানি শব্দ। নাৎসি, কিন্ডারগার্টেন এগুলো সব কি শব্দ? জার্মানি শব্দ। জার্মানি শব্দ। ভাইয়া লেখা শেষ। আচ্ছা, শেষ একটা শব্দ লেখেন, সেটা হচ্ছে মানে আপনাদের এই শব্দ, ফরাসি শব্দ। সাথে মিউট করো। লেখেন সবাই, লেখেন ফরাসি শব্দ। সুবত না মিউট করো। এই আমার এখানে কোনো শব্দ নাই। সাথীর ওখান থেকে সাউন্ড আসতেছিল। সাথী। আচ্ছা, যার এখান থেকে সাউন্ড আসছিল কেউ কাউরে দোষারোপ না। যখন লিখবো তখন বন্ধ করেন, যখন আমি প্রশ্নের উত্তর দিতে বলবো তখনই সবাই মিউট থেকে অন করবেন, কেউ কাউরে দোষারোপ করবেন না, ঠিক আছে? মনোমালিন্যের দরকার নাই, আমরা সকালে সবাই। আর এগো বাচ্চা বলানা নাই, বারবার এক কথা বলতে হয়। তুমি মিউট করো, তুমি কথা বলো। খাতার ভিতরে লেখেন ফরাসি শব্দ, মানে ফার্সি শব্দ লেখেন। চশমার দোকানদার ও কারখানার মেথর। চশমার দোকানদার ও কারখানার মেথর রোজার দিনে নামাজ না পড়ায় বেগম বাদশার নিকট নালিশ করে। বাদশার নিকট কি করে? নালিশ করলো। তা শুনে ক্যাফে থেকে গ্যারেজে নিয়ে ভাইয়া লেখাগুলা আর ওই পাশে যাইতেছে গা, দেখা যায় না। আম্মা এটা হচ্ছে দেখা যাবে একটু পরে, আপনার নেটটা বাফারিং করছে। হ্যাঁ, আমি বলে দিব আবার, সমস্যা নেই। ও বেশি ওই পাশে চলে গেছে না? আচ্ছা, আমি বলে দিব, সমস্যা নেই। জানোয়ার বদমাস বলে গালি দেয়। বদমাস বলে গালি দেয়। চশমার দোকানদার কারখানার মেথর রোজার দিনে নামাজ না পড়ায় বেগম বাদশাহর নিকট নালিশ করলো। তা শুনে ক্যাফে থেকে গ্যারেজে নিয়ে জানোয়ার বদমাস বলে গালি দিল।
জানোয়ার বদমাস বলে গালি দিল। চশমার দোকানদার ও কারখানার মেথর রোজার দিনে নামাজ না পড়ায় বেগম বাদশাহর নিকট নালিশ করলো। তা শুনে ক্যাফে থেকে গ্যারেজে নিয়ে জানোয়ার বদমাস বলে গালি দিল। চশমার দোকানদার কারখানার মেথর রোজার দিনে নামাজ না পড়ায় বেগম বাদশাহের নিকট নালিশ দিল। তা শুনে গ্যারেজের নিচে কি আন্ডারলাইন হবে? জি 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 গ্যারেজের নিকট আন্ডারলাইন হবে। আমি পরে বলে দিব, আগে লেখেন তারপরে কোন কোনটার নিচে। রূপা আক্তার আম্মাজান, আপনি কি বুঝতেছেন? রূপা আক্তার আম্মাজান, ভাইয়া ক্যামেরাটা একটু ওদিকে ঘুরে দেন তাইলেই হবে। ক্যাফেতে নিয়ে জানোয়ার বদমাস বলে গালি দিল। জানোয়ার এবং বদমাস বলে গালি দিল। তাহলে চশমার নিচে দাগ দিবেন, দোকানদারের নিচে দাগ দিবেন। কারখানা মেথর রোজার দিনে রোজা, তারপরে নালিশ, তারপরে বেগম, তারপরে বাদশাহ, তারপরে ক্যাফে, তারপরে গ্যারেজ, তারপরে জানোয়ার, তারপরে বদমাস, এগুলোর নিচে দাগ দিবেন। আর এই দুইটা গালি আমি দিছি দেখা আপনার আব্বা আম্মারে বুঝাইন যে আমি বলি নাই, আমি হচ্ছে পড়াইতেছি। গ্যারেজ, গ্যারেজ, রাজিয়া সুলতানা আম্মাজান গ্যারেজ, ওই যে গ্যারেজের ভিতরে যে যায় মানে গাড়ি আর কি, গ্যারেজের ভিতরে গাড়ি যায় আর কি, অন্য কিছু যায় না। আরিয়া আক্তার সাফা কে জানি, জান হইতো। বন্যাকে বলছি, আচ্ছা বন্যাকে বললে তো লাভ নাই, এটা তো এভরিওয়ান আসছে, আপনি বন্যারে পার্সোনালি মেসেজ দেন না। বুঝের কথাই অনেক ভাইয়া এগুলো কি ফরাসি শব্দ? এগুলো সব হচ্ছে ফার্সি শব্দ, ফরাসি না, ফরাসি না ফার্সি। ফরাসি আর ফার্সি তো আলাদা। ফার্সি, ফয়কারের ফা, র, দন্ত স, রসিকার। সবাই কি লিখছেন? জি ভাইয়া। আচ্ছা, খাতার ভিতরে লেখেন রুরো শব্দ। রুরো শব্দ মানে ওই যে অর্থগতভাবে শব্দ যে তিন প্রকার, এটার ভিতরে লেখেন রুরো শব্দ। রুরো শব্দ, রুরো। রুরো। এখন এই রুরো লেখার পরে সন্ধি ও প্রত্যয় এই শব্দটা লেখার পরে সবাই এখন আমার কথা শোনেন। আর বসবে দেখে সারবে বসবে দিলে সারবে আলসিয়াম করে ক্লাস নেয়। আমাগো কেউ কিছু বলেন আমার নামে? হ্যালো, নিপা কেডা? ভাই আমি কিছু বলি নাই। না 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 জানি না। আচ্ছা যাই হোক, আচ্ছা দেখেন বলছে রুরো শব্দ। রুরো হলো সন্ধি এবং প্রত্যয় সাধিত শব্দ। মানে রুরো শব্দ মানে কি? রুরো শব্দ হলো সন্ধি এবং প্রত্যয় সাধিত যে শব্দগুলা মূল শব্দের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে। মূল শব্দের অনুগামী না হয়ে কোন অর্থ প্রকাশ করবে? ভিন্ন অর্থ প্রকাশ করবে। আচ্ছা কিরকম? যেমন আছে কি হাত। হাত হলো কি? হস্তি। হাত মানে কি? হস্তি। আগেকার দিনে হস্তি বলতে বোঝানো হতো হাত আছে যার, তাকে বলা হয় হস্তি। তাহলে আমার হাত আছে, আমি হইলাম মোটা হাতি। সুবর্ণা ইসলামের হাত আছে, তাহলে সুবর্ণা ইসলাম হলো চিকন হাতি নাকি? তাহলে আমরা দেখলাম হস্তি শব্দের অর্থ হলো হস্তি, হস্ত আছে যার, মানে যার হাত আছে সেই হলো কি হাতি। কিন্তু বলেন আসলে কি যার হাত আছে সে কি হাতি? তাইলে মূল শব্দের অনুগামী হয় নাই। তাইলে যে সকল শব্দ সন্ধি এবং প্রত্যয় সাধিত মূল শব্দের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করবে তাকে বলবে রূঢ় শব্দ। তাকে বলবে কি শব্দ?
রুড়ো শব্দ। রুড়ো শব্দ। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, তাহলে রুড়ো শব্দগুলো এখন খাতার ভিতর লিখে নেন, আবার মিউট করেন। রুড়ো শব্দগুলো খাতার ভিতর লিখে নেন, আবার মিউট করেন, মিউট করেন। এরে বাবারে বাবা। কার বাড়িত কাইজা লাগছে? মিউট কর মা, শুইনা লইতেছি। আচ্ছা তোমরা কি বুঝো না তোমাদের বাসায় সাউন্ড হচ্ছে? এ কাইজা কর, শুনি আমি, কাইজা কর, কর। কি কি ঝগড়া করবি কর। এ বাংলা বুঝে না কেডা? এ বাংলা না বুঝলে আমি এনেকে। এদের লগে ইংলিশ দি কোন লাগবো? ক্যান ইউ প্লিজ মিউট? তখন থেকে বলতেছে এরা শুনতেইছেই না। আরে সাথী মিউট বুঝে না, বুঝছো, ওই জন্য হয়তো। আচ্ছা, আমি আবারও বলতেছি, নাম বলতে হবে কেন? সবাই একটু সচেতন হন, সমস্যা নাই তো। আজকের দিনের আগে আমরা কেউই জুম ব্যবহার করি নাই। এক একজন এক একটা ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল, বুঝেন নাই? নাম বললে তো একজন আরেকজনের মনে আঘাত পাওয়া বা তারে ইনসাল্ট করা। নাম আমরা বলবো না। আমরা একজন সচেতন নাগরিক হিসেবে বা সচেতন ক্লাসটাকে সুন্দর করা সবারই আমার দায়িত্ব, বুঝতে পারছেন? সুতরাং যারই হচ্ছে গিয়ে কি সমস্যা, সে ভাইয়া হচ্ছে ও কি আপনি মনে হয় বুঝতেছে না, ওই জন্য। ভাইয়া আপনি নিজে মিউট কইরা দেন। আমি কেমনে মিউট করবো? আপনার ওখানে তো অপশন আছে মিউট করা, আপনি ওইখান থেকে কইরা দেন। তো ভাইয়া, মানে যে কথা বলতেছে তাকে মিউট করেন। এখন কারে কথা কইতেছে সেটা কি আমি যে পার্টিসিপেন্টের এইখানে যাইয়া মানে এটা দেখা কি সম্ভব? তুমি বলো। সবাইকে কইরা মানে আমি মনে করি যে লেখমু না হচ্ছে মিউট করবো, আমি বলো, তোমরা বলো যে হচ্ছে আমি লেখমু না মিউট করবো। তোকে কাউরে আর কথা কইতে দিতাম না, খারাপ। আবার কেডা কথা বেরে? এইবার যে কথা কবি সে 10 পাইলা গু খাবি। আচ্ছা দেখো, রুড়ো শব্দ। রুড়ো শব্দ হলো প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে, প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে ঝিকে সাথে নিয়ে মণ্ডপে গিয়ে হস্তির পিঠে উঠে বাঁশি বাজায়। যা শুনে কুশল হরিণ পালায়। হস্তির পিঠে উঠে বাঁশি বাজায়, যা শুনে কুশল হরিণ পালায়। প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে ঝিকে সাথে নিয়ে মণ্ডপে গিয়ে হস্তির পিঠে উঠে বাঁশি বাজায়, যা শুনে কুশল হরিণ পালায়। প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে ঝিকে সাথে নিয়ে মণ্ডপে গিয়ে হস্তির পিঠে উঠে বাঁশি বাজায়, যা শুনে কুশল হরিণ পালায়। আমি আবার বলতেছি, কুশল মানে আমি বুঝাই দেবো, আম্মাজান রাজিয়া মিম আমি বুঝাই দেবো, সমস্যা নেই। আগে একটু লেখেন। প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে ঝিকে সাথে নিয়ে মণ্ডপে গিয়ে হস্তির পিঠে উঠে বাঁশি বাজায়,
যা শুনে কুশল হরিণ পালায়। কুশল, কুশল মানে হচ্ছে কুশ মানে ঘাস, লতা পাতা। কথাটা বুঝতে পারছেন? তাহলে যারা কিনা ঘাস বা লতা পাতা কয় তাদেরকে কি বলা হয়? কুশল। কুশ মানে হচ্ছে ঘাস বা লতা পাতা, কুশ। রাজিয়া সুলতানা মিম আম্মাজান কি বুঝতে পারছেন? কুশল, কুশল মানে হচ্ছে আপনার কি ঘাস বা হচ্ছে লতা পাতা, ঘাস বা লতা পাতা। তারপরে বাঁশি, বাঁশি মানে কি? বাঁশ দিয়ে বানানো বস্তু। এখন বাঁশ দিয়ে তো সোফা চেয়ার টেবিল সবকিছুই বানায়। তাহলে সোফা পাঞ্জাবি বলছে বাঁশি। হস্তি কি ভাইয়া? এ বন্যা, হস্তি মানে বুঝোস না? হাতি, হাতি। হস্তি মানে হচ্ছে হাতি। মানে আগেকার দিনে ব্যবহার করা হচ্ছে যে হাতি মানে কি, হস্তি মানে কি, যে হাত আছে যার, মানে হস্ত আছে যার, তাকেই বলা হয়তো হস্তি। তো এখন বুঝে বললাম যে এখন কি আমাদের সবার হাত আছে, তাহলে সাথীও হাতি, আলিয়া আক্তার আখিও হাতি, নিপা মোনালিসাও হাতি, ফারিয়া আক্তার সাফাও হাতি, কারণ এদের সবার হাত আছে। আমি হাতি না। নাকি হাত আছে দেখে হাত উঠাইতে হইব? বুঝলাম না, নাবালক ছেলে পেলে। তারপরে দেখেন প্রবীণ, প্রবীণ মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে বিনা বাজাতে পারেন যিনি। এখন দেখেন যেই বেটা প্রবীণ বিনা বাজাইলেই হ্যাঁ বুইরা হইব, নাইলে আর বুইরা হইতো না, এটা কোনো কথা? আমি তো জানি বিনা বাজাইলেও বুইরা হবে, বিনা না বাজাইলেও বুইরা হবে। তাইলে আমরা রূঢ় শব্দ বলতে কি বুঝি? রূঢ় শব্দ হলো সন্ধি এবং প্রত্যয় সাধিত যে সকল শব্দগুলা মূল শব্দের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে বলা হয় কি? রূঢ় শব্দ। তাকে বলা হয় কি? রূঢ় শব্দ। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, খাতার ভিতরে লেখেন যুগরূঢ় শব্দ। 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 লেখা লেখেন সমাস সাধিত। সমাস সাধিত। যুগরূঢ় শব্দটা হলো সমাস সাধিত। মানে কেমনে লেখলে যে বুঝবি রে মারা বাবারা, আমি এটাই তো বুঝি না। যুগরূঢ় শব্দ, যুগরূঢ় শব্দ। আচ্ছা, রূঢ় শব্দ ঠিক যেরকম মূল শব্দের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, ঠিক তেমনি ভাবে যুগরূঢ় শব্দ মূল শব্দের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে। তাহলে আপনি আমাকে বলতে পারেন ভাই, তাহলে যুগরূঢ় শব্দ এবং রূঢ় শব্দের ভিতরে পার্থক্যটা কোথায়? যুগরূঢ় শব্দ এবং রূঢ় শব্দের ভিতরে পার্থক্যটা হইল, রূঢ় শব্দ হইল সন্ধি এবং প্রত্যয় সাধিত, আর যুগরূঢ় শব্দ হলো সমাস সাধিত। যেমন আচ্ছা, যেমন আমরা বলি কি? আমরা বলি হচ্ছে বলদ। তাহলে বলদ মানে হচ্ছে বল প্রদান করে যে। তাহলে দেখেন এখন আমরা সবাই এই যে একটা বাড়ি দিলাম, এই যে একটা বাড়ি আমরা বল প্রদান করলাম, এই যে বল প্রদান করছি বলে কি আমি বলদ হয়ে গেছি? তাহলে বলেন আসলে বল প্রদান করলে কি বলদ হয়, নাকি মূল শব্দের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করছে? তাইলে কোনো একটি শব্দ ধারা যদি মূল শব্দের অনুগামী না হয়ে যদি ভিন্ন অর্থ প্রকাশ করে, তখন তাকে বলা হয় কি? যুগরূঢ় শব্দ। যেমন ওই যে আমি আবারও বলতেছি মজা করে শব্দটা, বল প্রদান করে যে, তাকে বলা হয় বলদ। এখন যে বল, বল মানে কিন্তু টেনিস বল, ফুটবল, ক্রিকেট বল তা না। বল মানে হচ্ছে শক্তি। তাহলে যে শক্তি প্রদান করে সেই কি বলদ? তাহলে সে বলদ নয়। তাহলে যে সকল শব্দ মূল শব্দের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে বলা হবে যুগরূঢ় শব্দ। এখন তাহলে রূঢ় শব্দ এবং যুগরূঢ় শব্দের ভিতরে পার্থক্যটা কি? রূঢ় শব্দ হইল সন্ধি এবং প্রত্যয় সাধিত শব্দ, যুগরূঢ় শব্দ হইল সমাস সাধিত শব্দ। আমরা কি সবাই বুঝতে পারছি? এবার সবাই একটু মিউটটা খুলে কোন সহজে বুঝতে পারছি?
জি স্যার। হ্যাঁ ভাইয়া বুঝছি জি স্যার, বুঝতে পারছি। জি স্যার বুঝছি। বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন সবাই মিউট করে হচ্ছে রুড়ো শব্দগুলা যোগ্র শব্দটা লেখো। দেখি না। আবার কয় বলে দেহি না, এত বড় একটা মানুষ তাও বলে দেখে না। বলদ বলদ রাজপুত সরোজ বা পঙ্কজ, বলদ রাজপুত সরোজ বা পঙ্কজ তোলার উদ্দেশ্যে, বলদ রাজপুত সরোজ বা পঙ্কজ তোলার উদ্দেশ্যে, পঙ্কজ তোলার উদ্দেশ্যে, বলদ রাজপুত সরোজ বা পঙ্কজ তোলার উদ্দেশ্যে আদিত্যকে সাথে নিয়ে, 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 রূপা আক্তার আম্মাজান কি লিখতেছেন? জি স্যার। আচ্ছা, বলদ রাজপুত সরোজ বা পঙ্কজ তোলার উদ্দেশ্যে আদিত্যকে সাথে নিয়ে তুরঙ্গমে চড়ে, তুরঙ্গমে চড়ে, তুরঙ্গমে চড়ে মহা সমারোহে যাত্রা করলো, মহা সমারোহে যাত্রা করলো, মহা সমারোহে যাত্রা করলো। তাহলে বলদ রাজপুত সরোজ পঙ্কজ তোলার উদ্দেশ্যে আদিত্যকে সাথে নিয়ে তুরঙ্গমে চড়ে মহা সমারোহে যাত্রা করলো, মহা সমারোহে যাত্রা করলো। বলদ রাজপুত সরোজ বা পঙ্কজ তোলার উদ্দেশ্যে আদিত্যকে সাথে নিয়ে তুরঙ্গমে চড়ে মহা সমারোহে যাত্রা করলো। সুবর্ণা ইসলাম, নিপা মোনালিসা, ফারিয়া আক্তার সাফা, আমরা কি লিখছি? জি ভাইয়া লিখছি। আচ্ছা তাহলে বলদ রাজপুত সরোজ, সরোজ মানে হচ্ছে গিয়ে কি যে পদ্ম ফুল, তাহলে বলদ রাজপুত সরোজ বা পঙ্কজ তোলার উদ্দেশ্যে আদিত্যকে সাথে নিয়ে তুরঙ্গমে চড়ে মহা সমারোহে যাত্রা করলো। মহা সমারোহে কি করলো? যাত্রা করলো। আচ্ছা মহা সমারোহে যাত্রা করলো। এবার সবাই একটু সামনের দিকে তাকান, মানে হচ্ছে গিয়ে কি যাদের ভিডিও অন আছে ভিডিও অন করেন, আর যাদের হচ্ছে যে সমস্যা হচ্ছে তারা হচ্ছে মিউট করে নেন, আর যখন কথা বলতে বলবো তখনই শুধুমাত্র আনমিউট করেন, এর আগে মিউট করে নেন প্লিজ। আচ্ছা এবার দেখেন আমাদের পড়ার যে বিষয়গুলো ছিল আজকে, শব্দ, শব্দের শ্রেণী বিভাগ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, আমার পথ, তারপরে পড়া ছিল চাষার দুঃখ। বলেন শব্দ এবং কি শব্দের শ্রেণী বিভাগ আমরা কি সবাই বুঝতে পারছি? শব্দ এবং শব্দের শ্রেণী বিভাগ। জি ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন হচ্ছে জিনিসটা কি, আমাদের কাছে প্রশ্নটা কিভাবে আসবে, আমাদের কাছে প্রশ্ন আসবে একটা শব্দ দিয়ে দিবে, বলবে নিচের কোনটি যুগ্র শব্দ বা নিচের কোনটি রূঢ় শব্দ, আমাদেরকে বের করতে বলবে। তাহলে আমরা যে মজার ছন্দ বা গল্প বা হচ্ছে কি মজার আকারে আমরা যে এই যে পড়লাম, তাহলে হচ্ছে আমরা কি সবাই কি বুঝতে পারছেন? আপনারা এইভাবে হচ্ছে কি আপনারা যদি রিডিং পড়েন তাহলে হচ্ছে কি আপনারা বের করার চেষ্টা করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে। আর প্রত্যেক বছর শব্দ থেকে একটা কোশ্চেন মাস্ট থাকবেই, শব্দ থেকে একটা কোশ্চেন মাস্ট থাকবেই। তাহলে এখন প্রশ্ন হইতে পারে ভাই পারিভাষিক শব্দ বা হচ্ছে সমার্থক শব্দটা আমরা কিভাবে পড়বো? পারিভাষিক শব্দ বা সমার্থক শব্দটা আমরা কিভাবে পড়বো? পারিভাষিক শব্দ বা সমার্থক শব্দ হচ্ছে আপনাদেরকে গাইড দেওয়া হয়েছে, গাইড বা বই? না না ভাইয়া। আচ্ছা অতি সত্বর দেওয়া হবে, সমস্যা নেই, গাইড মনে প্রসেস হয়ে গেছে, এখন হচ্ছে কি সবার পাঠানো হবে এরকম হয়েছে। তো আপনারা যে দেখবেন পারিভাষিক বা সমার্থক শব্দ বিগত সালে বিশ্ববিদ্যালয়
চাকরির নিয়োগ পরীক্ষা এবং কি বিসিএস, এই যে যে এটার ভিতরে যা আছে সব হচ্ছে গিয়ে কি আপনারা পড়বেন, ঠিক আছে? উমাগো শীট দিলে ভালো হয়, হ্যাঁ বন্যা ইসলাম আমরা শীট দিব, হ্যাঁ আপনারা তো জানেন, আপনারা তো হ্যাঁ শীট আমরা দিব, হ্যাঁ আপনারা তো জানেন এটা হচ্ছে গিয়ে কি এটা অফলাইন, অফলাইন হচ্ছে গিয়ে কি কুরিয়ার, কবে কুরিয়ার সার্ভিসে যদি আমরা পাঠাই, তারপর হচ্ছে গিয়ে কি প্রেস টেস্ট সবকিছু আছে, তো হচ্ছে গিয়ে কি আমরা দিব কয়েকদিনের ভিতরে আমরা দিয়ে দিব, আপনারা টেনশন করেন না, হ্যাঁ। ও পিডিএফ, আমাগো পিডিএফ দিলে তো আপনার ডাউনলোড করতে হবে বা আপনার চোখে সমস্যা হবে, এরকম আমরা চেষ্টা করবো। আর আগামী সপ্তাহ থেকে আপনাদের হচ্ছে গিয়ে কি যে পরীক্ষাগুলো হবে, সবাই পরীক্ষাগুলো সিরিয়াস ভাবে দিবেন। আচ্ছা এখন আমাদের কাছে বলেন, আমি যে বলছিলাম প্রথম ক্লাসে যে হচ্ছে আমলগুলো করতে হবে, বইগুলা যাচাই করতে হবে, বই থেকে প্রশ্ন খুঁজতে হবে, আপনারা সবাই কি বাসার ভিতরে বই খোঁজেন, আমল করেন? না হ্যাঁ সোনিয়া সর্দার ক্লাস শেষ, জি ক্লাস শেষ, সোনিয়া সর্দার ক্লাস শেষ। আচ্ছা তো হচ্ছে আপনারা সবাই হচ্ছে গিয়ে কি এই ইগুলা আপনারা কি বাসায় যে প্র্যাকটিস করবেন। আর যে সাহিত্য যে চ্যাপ্টার গুলো আছে, এই সাহিত্যর ভিতরে চ্যাপ্টার গুলো কি প্রত্যেকটা লাইন বাই লাইন আপনি কি করবেন, দাগাবেন। যেমন হচ্ছে কি আমার পথ, আমার পথের ভিতরে কোন একটা লাইন, আমি আবারও বলতেছি, আমার পথের ভিতরে কোন একটা লাইন, চাষার দুঃখের ভিতরে কোন একটা লাইন, অপরিচিতার ভিতরে কোন একটা লাইন, ঐক্য তানের ভিতরে কোন একটা লাইন, বিভীষণের প্রতি মেঘনাথ কোন একটা লাইন, বিড়াল গল্পের ভিতরে কোন একটা লাইন। আপনার যদি সমস্যা হয় আপনি কিন্তু আমাকে বলবেন। এখন বলেন যে ভাই সমস্যাগুলো বের করব কোথা থেকে বা আমরা কোথায় এই সমস্যাটা পাবো। যখন আপনারা কি করবেন, বাসায় প্র্যাকটিস করবেন বা অনুশীলন করবেন, তখন হচ্ছে গিয়ে কি আপনারা হচ্ছে সমস্যা পাবেন। এখন যদি প্র্যাকটিস বা অনুশীলন না করেন তখন তো আপনার সমস্যা পাবেন না, বুঝতে পারছেন? ইংরেজি স্যারকে কি আপনারা কি প্রশ্ন করেন, ইংরেজি প্রশ্ন খুঁজে পান? ইংরেজি ক্লাস নেয় কোন স্যার? সজল স্যার। সজনে, আচ্ছা সজন স্যার ক্লাস নেয়, সজন স্যারের কি প্রশ্ন করেন? জি ভাইয়া পড়ি। আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে কি আমাদের কর্নিয়ার যে সকল টিচার আছে সেই সকল টিচার খুব কম কেন, আপনারা প্রশ্ন করবেন সমস্যা নাই। আপনারা হচ্ছে গিয়ে কি আমি যেভাবে প্রথম আধা ঘন্টা বা 20 মিনিট আপনাদের প্রশ্ন করার সময় দেই, আপনারা সজন স্যারকে যদি এই কাঠামোটা যদি আপনার ভাল লাগে তাহলে সজন স্যারকে বলবেন যে স্যার আমাদের যদি কিছু সময় দিতেন তাহলে আমরা ক্লাস করব, মানে কি প্রশ্ন করতে পারি, বুঝতে পারছেন? এইভাবে বললে আপনারা হচ্ছে গিয়ে কি কেউ যেন এই ক্লাসের ভিতরে মানে কি 100% না বুঝা যেন না যান, সবাই বুঝতে পারছেন? এখন বলেন গত ক্লাসে কি আমাদের কোনো সমস্যা আছে? গত ক্লাসে আমি সকলকে এখন কয়টা বাজে, এখন বাজে হচ্ছে 1:15, 12:15, আমি 12:20 পর্যন্ত সময় দিলাম। সবাই হচ্ছে চাষার দুঃখটা একটু দেখেন, চাষার দুঃখের ভিতরে অনেকগুলো লাইন আছে বা অনেকগুলো কবিতার লাইন আছে, কোনোটা বুঝেন না এরকম কেউ আছে? 20 মিনিট পরে আমি হচ্ছে জিজ্ঞেস করবো মানে প্রত্যেকের নাম অনুযায়ী। এর আগে কেউ বলবেন না যে ভাই সমস্যা আছে, সবাই মিউট করে নেন, মিউট করে পড়েন, সবাই মিউট করে পড়েন। 20 মিনিট 5 মিনিট পরে আমি সবাইকে জিজ্ঞেস করব। রূপা আক্তার স্যার আমার কাছে তো বই নাই, তা আপনি বই ছাড়া ক্লাস করতেছেন কেমনে? কোন জায়গায় ক্লাস করতেছেন?